আচ্ছা, প্রিয়াম্বল আমাদের সকলের মুখস্থ থাকা উচিত। এক্সপেক্টেড তোমরা প্রিয়াম্বল মুখস্থ রেখেছো। যদি এক্সপেক্টেড প্রিয়াম্বল মুখস্থ রাখোনি তাহলে বলবো অবশ্যই প্রিয়াম্বলটাকে আরেকবার গো থ্রু করে নেবে, কারণ ওটা থেকে অনেক কোশ্চেন আমাদের সলভ করা যায়। আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট যেটা কেসেস রিলেটেড টু প্রিয়াম্বল। প্রিয়াম্বল থেকে আমাদের কি কি কেস লজ রয়েছে বা কেস কানেক্টেড রয়েছে সেগুলো নিয়ে আমরা যদি কথা বলি। গুড ইভিনিং এভরিওয়ান। তো ফার্স্ট কেস, যেটার নাম হচ্ছে বেরুবাড়ি কেস। বেরুবাড়ি কেস। এবার এই বেরুবাড়ি কেস কত সালের কেস? বেরুবাড়ি কেস হচ্ছে 1960। বেরুবাড়ি কেস 1960। এবং এখানে বলা হয়েছিল প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, নট আ পার্ট। প্রিয়াম্বল পার্ট নয়, নট আ পার্ট। তারপরে আমাদের কেশবানন্দা ভারতী কেস আছে। এই কেশবানন্দা ভারতী কেস 1973, যেখানে আমাদের কি বলা হয়, 1973 কে এখানে আমাদের ইজ আ পার্ট বলা হয়। প্রিয়াম্বল ইজ আ পার্ট। প্রিয়াম্বল ইজ আ পার্ট। কিন্তু এখানে আমাদের বেসিক স্ট্রাকচার শব্দটা এখানে কি হয়, জুড়ে যায়। বেসিক স্ট্রাকচার এই শব্দটা এখানে কি হয়, আমাদের জুড়ে যায়, বেসিক স্ট্রাকচার। এবং এখানে আমাদের বেসিক স্ট্রাকচারের সাথে একটা ব্রডার সেন্স মাথায় রাখবে। এখানে আমাদের বেসিক স্ট্রাকচারের সাথে প্রিয়াম্বলের একটা যে ইন্টারপ্রিটেশন, সেটা অ্যাম্বিগুয়াস ইন্টারপ্রিটেশন হয়, মানে এক্স্যাক্টলি কি সেটা বলা হয় না, বাট বলা হয় দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার, দিস ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। একটা ভেগ কনসেপ্ট আমরা এখানে দেখতে পারি। আফটার দ্যাট আমাদের এলআইসি অফ ইন্ডিয়ার কেস আসে। এলআইসি অফ ইন্ডিয়া, এবং এই এলআইসি অফ ইন্ডিয়ার যে কেস, সেই কেস অনুযায়ী এটা 1995-এর কেস, যেখানে বলা হয় যে দিস ইজ দি ইন্টিগ্রাল পার্ট। ইন্টিগ্রাল পার্ট। ইন্টিগ্রাল পার্ট। প্রিয়াম্বল ইজ দি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এই কথাটা বলা হয় এলআইসি অফ ইন্ডিয়ার যে কেস। এলআইসি অফ ইন্ডিয়ার কেসের পরবর্তী আরেকটা কেস তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ভীষণ রকম মনে রাখতে হবে। সেটা হচ্ছে এস আর, এস আর বোম্বাই কেস। বোম্বাই কেস বা বোম্বাই যাই বলো, বোম্বাই, এস আর বোম্বাই। এই কেসটা হচ্ছে 1994 এর কেস। এস আর বোম্বাই কেস 1994 এর কেস। এখানে কি করা হয়, এখানে সেকিউলারিজমকে, সেকিউলারিজমকে এখানে জুড়ে দেওয়া হয় প্রিয়াম্বেলের বেসিক স্ট্রাকচারের মধ্যে। সেকিউলারিজমকে বেসিক স্ট্রাকচারের মধ্যে জুড়ে দেওয়া হয়। এবার তোমরা হয়তো বেসিক স্ট্রাকচার দেখেই এখানে কেশবানন্দা ভারতী কেস করে দেবে, বাট এক্ষেত্রে কিন্তু উত্তরটা আমাদের কি, বেসিক স্ট্রাকচারের রেসপেক্টে এই পয়েন্টটাকে খেয়াল রাখবে। এই কোশ্চেনটার ক্ষেত্রে এসআই বোম্বাই কেসের ক্ষেত্রে 1994-এ সেকিউলারিজম শব্দটাকে বেসিক স্ট্রাকচারের সাথে জোড়া হয়। এবং এখানে আমরা বলতে পারি যে আমাদের যে বর্তমান প্রিয়াম্বলের যে সেকিউলার শব্দটা, সেই সেকিউলার শব্দটা কোথায় আছে, সেটা এই এসআর বোম্বাই কেসের মধ্যে রয়েছে। ঠিক আছে। এবার এটা থেকেও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন। সেখানে বলা হয় যে এই যে আমাদের বর্তমানে সেকিউলারিজমকে পলিটিক্সে একটা বাজেভাবে ব্যবহার করা হয়, এবং অনেক সময় দেখা হয় যে তার উপর ভিত্তি করে অনেক ঝগড়া অশান্তি মারামারি হচ্ছে। তো এইখানে বেসিক্যালি বলা হয় মিস ইউজ। এটা কেন বলছি আমি বলে দিচ্ছি। মিস ইউজ, মিস ইউজ এখানে বলা হচ্ছে, সরি স্পেলিং ভুল দিচ্ছি, মিস ইউজ অফ রিলিজিয়ান। মিস ইউজ অফ রিলিজিয়ান তোমার এখানে জাস্টিফাই করবে প্রেসিডেন্টের রুলকে। মিস ইউজ অফ রিলিজিয়ান জাস্টিফাই করবে প্রেসিডেন্টের রুলকে, অ্যাকর্ডিং টু এসআর বোম্বাই কেস 1994। এবার তাহলে তোমরা বুঝতে পারছো এখনকার যে বর্তমান পরিস্থিতি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বলে না, যে কোনো ওভারঅল ভারতবর্ষের ক্ষেত্রে এই কেসটা কতটা জরুরি। যে রিলিজিয়ানের কোথাও যদি গন্ডগোল আমরা দেখি, তাহলে প্রেসিডেন্টের রুল সেটাতে জাস্টিফাইড হবে। প্রেসিডেন্টের রুল সেটাতে জাস্টিফাইড হবে এসআর বোম্বাই কেসে। এটা কিভাবে আমরা মনে রাখবো, রিলিজিয়ানের নামে বম ফেলেছে, রিলিজিয়ানের নামে বম ফেলেছে, এই কথাটা আমরা মনে রাখতে পারি।
আচ্ছা, এছাড়া এই যে আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, যে অ্যামেন্ডমেন্ট একটা আমরা দেখি, সেখানে আমাদের সোশ্যালিস্ট সেকুলার এবং ইন্টিগ্রিটি, সোশ্যালিস্ট সেকুলার এবং ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ড আমরা জানি, আমরা জুড়ে দিয়েছিলাম এখানে। আমরা যদি বলি যে এইভাবে আমাদের এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট হয়ে গেল প্রিয়াম্বেলের কেস ওরিয়েন্টেড। এবার আমি চলে আসছি ফান্ডামেন্টাল রাইটসে। ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল 12 ডেফিনেশন অফ স্টেটকে রিপ্রেজেন্ট করে, যেখানে যেখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে আমরা লোকাল এবং ডিফারেন্ট আদার অথরিটি উইদিন ইন্ডিয়া অ্যান্ড বেসিকলি আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের প্রত্যেককে স্টেটের ডেফিনেশনে রাখি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেসপেক্টে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেসপেক্টে যে সমস্ত অর্গানাইজেশনস রয়েছে, লোকাল অথরিটিজ রয়েছে, তারাও ডেফিনেশন অফ স্টেটের আন্ডারে পড়বে। ঠিক আছে? এছাড়াও এলআইসি, ওএনজিসি, এই সমস্ত যে অর্গানাইজেশন, এই সমস্ত অর্গানাইজেশনকে ওয়াইডলি ইন্টারপ্রেট করা হয় সুপ্রিম কোর্টের দ্বারা উইদিন দ্য ডেফিনেশন অফ আ স্টেট, এলআইসি অ্যান্ড ওএনজিসি। তাহলে পরীক্ষাতে আমাদের যদি এরকম কোনো কোশ্চেন আসে, নিচের এটি এলআইসি, ওএনজিসি বা এগুলো কি আমাদের স্টেটের পার্ট, হ্যাঁ বা না, তখন বুদ্ধি করে উত্তর করতে হবে যে যদি সেটার একটা লার্জার পার্টিসিপেশন পাবলিক ইন্টারপ্রিটেশনের সাথে সামহাউ কানেক্টেড থাকে, তাহলে সেটা স্টেটের পার্ট হবে। তারপরে আমাদের আর্টিকেল 13 কাকে রিপ্রেজেন্ট করে? আর্টিকেল 13 রিপ্রেজেন্ট করে ল ইনকনসিস্টেন্ট উইথ দি ফান্ডামেন্টাল রাইট। এবার এগুলোর অনেক ডেপথ কোশ্চেন মেন্সে আসবে, আমি এক্সপেক্ট করছি না প্রিলিতে আসবে, কারণ মেন্সের কোশ্চেন প্যাটার্ন অন্তত পক্ষে আমি যদি বলি যে কোনো সাবজেক্টের মেজর বদলে গেছে, সেটা হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমিক্স। মানে পুরো ডাইমেনশনটাই কেস ল এবং এই সাব ক্লজেস এর উপর দাঁড়িয়ে মেন্সের আগে এগুলো ডিটেল করব। বাট তবুও আমার কেমন যেন মনে হচ্ছে এইবার সাব ক্লজ প্রিলিতেও আসতে পারে। তাহলে সাব ক্লজ প্রিলিতে আসলে কোন কোন সাব ক্লজ যদি আসে, তাহলে সেটার উপর একটু খেয়াল রাখি। একটু ঠান্ডা মাথা করতে হবে, না হলে এগুলো লাস্ট মোমেন্টে আমরা পড়ছি, মাথায় নিতে পারবো না। নতুন কিছু নয়, বাট ব্যাপারটাকে একটুখানি ধরতে হবে। তো এখানে কথাটা কি বলা হলো? ল ইনকনসিস্টেন্ট উইথ দি ফান্ডামেন্টাল রাইট। ল যেগুলো ইনকনসিস্টেন্ট হচ্ছে উইথ দি ফান্ডামেন্টাল রাইট। এবার ল যেটা ইনকনসিস্টেন্ট উইথ দি ফান্ডামেন্টাল রাইট, সেটা এখানে 13-র মধ্যে আছে। এই 13তেই বিভিন্ন রকমের ভাগ আছে আমরা দেখতে পাই। কি কি ভাগ আছে? 1 2 3 4। এবার এই 1 2 3 4 পুরোটা আমরা মেন্স লেভেলে পড়বো, বাট আপাতত যেটা আমাকে মনে রাখতে হবে সেটা কি, ল এখানে যদি যেটা মেনশন করা হয়, সেক্ষেত্রে আমি ছোট করে বলছি যে 3 নম্বর 13-র যে এক, সেটা বলছে যে ফান্ডামেন্টাল রাইট। দেখো, আমাকে যদি বলা হয় বেসিক ডেফিনেশন কি, সেটাই একে থাকবে, তাই তো? 15-র ক্ষেত্রে 16-র ক্ষেত্রেও আমরা আগে পড়েছিলাম যে ফান্ডামেন্টাল রাইট যেগুলো কিনা ভয়েড করছে আমাদের কনস্টিটিউশনকে, সেই সমস্তগুলো কি হবে এখানে আমাদের ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। মানে সিম্পল কথা, এরকম যেই সমস্ত ল রয়েছে যেগুলো আমাদের বর্তমান ফান্ডামেন্টাল রাইটের সাথে ইনকনসিস্টেন্ট, প্রি কনস্টিটিউশনাল যে লগুলো রয়েছে বা আমাদের স্বাধীনতার আগে যে লগুলো রয়েছে, যেগুলো প্রি কনস্টিটিউশনাল ল, সেগুলো এখানে কি হয়ে যাবে? নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এটাই 13-র একে বলা আছে, মুখস্থ রাখতে কোনো সমস্যা নেই, আশা করি সমস্যা নেই। 13-2-তে বলা রয়েছে স্টেট শ্যাল নট মেক এনি ল টেকিং অ্যাওয়ে ফান্ডামেন্টাল রাইট। তাহলে স্টেট এখানে ফান্ডামেন্টাল রাইট কেড়ে নেওয়ার জন্য কোনো ল বানাতে পারে না। স্টেট ফান্ডামেন্টাল রাইট কেড়ে নেওয়ার জন্য কোনো ল বানাতে পারে না, যেটা খুব এক্সট্রিম ইম্পর্টেন্ট, সেটা আমি স্টার মার্ক করে দিচ্ছি। তোমরা এখন শুধু জাস্ট গল্পটা শোনো, স্টেট ফান্ডামেন্টাল রাইট কেড়ে নিতে পারে না। এবার স্টেট আর আমাদের মধ্যে একটা সুসম্পর্ক, এবার সেই সুসম্পর্ক সে তো কেড়ে নিতে পারে না। ফার্স্টে বলছে ইনকনসিস্টেন্ট হয়ে যাবে যেগুলো, আর পরেরটা বলছে কাটতে পারবে না। এমন নয় যে আমার ফান্ডামেন্টাল রাইট নিয়ে নিল। থার্ড পয়েন্টে বলা রয়েছে, থার্ডের মধ্যে বলা রয়েছে ল যেগুলো অর্ডিনেন্স, অর্ডার, রেগুলেশন, সেইগুলো ডেফিনেশন, মানে ল এর ডেফিনেশন বলা রয়েছে থার্ডে। মানে কোনটা কাটতে পারবে, কোনটা কাটতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। যেটা তোমাদের পরীক্ষাতে আসার সেটা হচ্ছে এটা 13-র 4। কি?
constitutional amendment under Article 368 are not law under Article 13। মানে আমি যেগুলোকে অ্যামেন্ডমেন্ট করছি এর মানে এটা নয় সেই অ্যামেন্ডমেন্টটা আর্টিকেল 13-এর আন্ডারে থাকবে, আর্টিকেল 13-এর আন্ডারে নয়। আমি যদি ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলি, মানে হচ্ছে আর্টিকেল 13-এ আমি কি বললাম, যে ফান্ডামেন্টাল রাইটের বিপক্ষে যে সমস্ত লগুলো থাকবে সেই লগুলো হচ্ছে আমার নাল অ্যান্ড ভয়েড। আর্টিকেল 13-এর 4-এ বলে দিচ্ছে হতে পারে আমি কোনো একটা অ্যামেন্ডমেন্ট করলাম এবং সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমি কিছু একটা ডিসিশন নিয়েছি, হোয়াট এভার দ্য ডিসিশন, এবং সেই যে ডিসিশনটা আমি নিলাম তুমি কখনো এটা বলতে পারবে না যে ওই অ্যামেন্ডমেন্টটা করেছি ওটা ল আন্ডার দ্য ডেফিনেশন অফ 13। এটাতেই পুরো খেলাটা বদলে গেল তো। তার মানে গভর্নমেন্ট চাইলে যা ইচ্ছা তাই করতে পারে তোমার সাথে, তোমার ফান্ডামেন্টাল রাইটও কেড়ে নিতে পারে, আর্টিকেল 13-এর আন্ডারে সেটা অ্যামেন্ডমেন্টের পার্ট হবে না। যেমন কিনা আমাদের যখন এখানে এই যে আমাদের রাইট টু ইনফরমেশনের আন্ডারে আমরা এত চিৎকার করলাম, কিন্তু তবু আমাদের আধার কার্ড রিলিজ হয়ে গেল, তবু এখনো পর্যন্ত বিভিন্ন রকমের রাইট টু লাইফের আন্ডারে যে সমস্ত অ্যামেন্ডমেন্টস গুলো হয় সমস্ত কিছু হয়ে যাচ্ছে, এসসি এসটি ডেটা বলো যা কিছু বলো, কেন হচ্ছে? বিকজ বলে রেখেছে অ্যামেন্ডমেন্ট ইজ নট আন্ডার দ্য ডেফিনেশন অফ ল। তো তোমাদের জন্য এই পরীক্ষার জন্য 13-4 কি উম, বোঝা গেল? আর এই যে কথাটা আমি বললাম এটা অ্যাড হয়েছে কেশবানন্দা ভারতী কেসের পরে, কেশবানন্দা ভারতী কেসের পরে। তাহলে তোমাদেরকে এটা জাস্ট আমি গল্পের মতন করে বললাম, যদি বাজে কোশ্চেন এসে আসলো আসলো, বাট যেটা তোমাদের মনে রাখতে হবে, যেটা অলরেডি তোমরা জানো, আর্টিকেল 13 ল ইনকনসিস্টেন্ট উইথ দি ফান্ডামেন্টাল রাইট, সেটা 13 এবং 4-এ বলা রয়েছে যে সমস্ত অ্যামেন্ডমেন্ট আমরা করছি সেই অ্যামেন্ডমেন্ট গুলো কখনোই আর্টিকেল 13-এর আন্ডারে ল এর পার্টে আসবে না, আসবে না, আর্টিকেল 13-এর ল এর পার্টে আসবে না। হয়ে গেল? আচ্ছা, তারপরে রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল, বিফোর ল কথাটা আমি অলরেডি তোমাদেরকে গ্রুপটাতে দিয়ে দিয়েছিলাম, তবু আরেকবার বলি, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। বলে ভালো, ইকুয়ালিটি বিফোর লটা কোথা থেকে নেওয়া আর ইকুয়াল প্রোটেকশন অফ লটা কোথা থেকে নেওয়া? কে কোনটা বলছে বুঝতেই পারছি না, ইউএসএ ইউকে কোনটা কি, প্রথমটা কি, বিফোরটা কি? অর্পিতা দুখানা, বিফোরটা কি? চলো, তোমরা না কথা বোঝো না। অনেকদিন আগে থেকে আমি একটা কথা শিখিয়ে রাখি, একটা কথা যখন শিখিয়ে রাখবো মানে সেটা সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল। বিফোর মানে হচ্ছে ইউকে, বলেছি না আমি তোমাদের রাইট প্রোটেকশন সমস্ত কিছু ইউএসএ, বলেছি তো কথাটা। তাহলে সেই লটা সবকিছুতে অ্যাপ্লিকেবল কেন হচ্ছে না? ইকুয়ালিটি বিফোর ল এটা ইউকে, আর যখনই আমাদের প্রোটেকশন ওরিয়েন্টেড কিছু কথা আসে, রাইট ওরিয়েন্টেড কিছু কথা আসে, তখন সেটা ইউএস এর হয়ে যায়। ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা পজিটিভ সেন্স, ইকুয়াল প্রোটেকশন অফ ল আমি সবাইকে পজিটিভ ভাবে এখানে প্রোটেকশন দেব। ইকুয়ালিটি বিফোর ল, ল এর সামনে সবাই সমান, এটা নেগেটিভ সেন্স। সমান না বলেই আমাকে বলতে হচ্ছে যে সেটা নেগেটিভ, তাই তো? তাহলে এটার একটা ভিউ এখানে আসতে পারে, ইকুয়ালিটি বিফোর ল নেগেটিভ, ইকুয়াল প্রোটেকশন অফ ল পজিটিভ। আচ্ছা, এবার এখানে আমরা জানি যে ইকুয়ালিটি বিফোর ল ইকুয়াল প্রোটেকশন অফ ল এর রেসপেক্টে সকলের জন্য সমান আইন এখানে থাকবে। এবং আচ্ছা ওটা পরে বলে দিচ্ছি। আর্টিকেল 15 প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এইটাই বলা রয়েছে 15-এর 1-এ। এই যে ডেফিনেশনটা এটাই বলা রয়েছে 15-এর 1-এ। হয়ে গেল। 15-2-তে কি বলা রয়েছে? এবার ডিসক্রিমিনেশন হবে না, ডিসক্রিমিনেশন হবে না ভালো কথা। ডিসক্রিমিনেশন কোথায় কোথায় হবে না গল্পটাকে বোঝো, পরপর পরপর সমস্ত কোথায় কোথায় হবে না, হোটেলে হবে না, স্কুলে হবে না, পাবলিক রেস্টুরেন্টে হবে না, শপে হবে না, রোডে হবে না, এনিওয়্যার। লোকেশনস গুলো 2-এ লেখা রয়েছে, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট 15-3 এখনই লিখলে বলবে ইয়েস ম্যাম এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। স্টেট ক্যান মেক, স্টেট ক্যান মেক স্পেশাল প্রভিশন ফর উমেন অ্যান্ড চিলড্রেন, এটা হচ্ছে 15-3। এটা পরীক্ষাতে আসতেই পারে। কেন? কারণ আমরা গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্টকে এই যে ফ্রি ইত্যাদি কিছুতে আমরা দেখতে পাচ্ছি, একদমই তাই।
তাহলে স্টেট ক্যান মেক স্পেশাল প্রভিশন ফর দ্য উমেন অ্যান্ড চিলড্রেন এনি টাইম। এটার জন্য কারোর কোনো পারমিশন দরকার নেই। তাহলে 15(3) এখানে বলা রয়েছে উমেন অ্যান্ড চিলড্রেনের ব্যাপার। তুমি দিমাগকে জিজ্ঞাসা করো, তোমার ব্রেনকে জিজ্ঞাসা করো, কি রে 15 পড়লি? তো ব্রেন বলছে হ্যাঁ। কি পড়লি? 15 তো তুই জানতি। হ্যাঁ, 15তে আমি জানতাম যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, প্লেস অফ বার্থ। এটা কোথায় বলা রয়েছে? 15(1) বলা রয়েছে। আচ্ছা, এই ডিসক্রিমিনেশনটা কোথায় হবে না? হসপিটাল বা লোকেশনস, ডিফারেন্ট লোকেশনসে হবে না। 2, এবার এই ডিসক্রিমিনেশন গুলো কাদের জন্য হয় রে? সবার আগে কে করে ডিসক্রিমিনেশন, কাদের সাথে হয়? তাই ওইটাই 3-এ আছে। উমেন অ্যান্ড চিলড্রেনদের সাথে ডিসক্রিমিনেশন হয়, তাই জন্য 3-এ আছে। কেন বললাম এই কথাটা, আবার রিপিট করলাম? তার কারণ হচ্ছে তোমাকে 4ও পড়তে হবে, তোমাকে 5ও পড়তে হবে, তোমাকে 6ও পড়তে হবে। বাট একদম ইজি। কেন? SC ST এটা। কারণ আগে উইমেন অ্যান্ড চিলড্রেনদের সাথে অশান্তি, তারপরে SC ST দের সাথে অশান্তি, তারপরে OBC দের সাথে অশান্তি, এবং এবার আবার এটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ EWS ঝোল কেস। 103 অ্যামেন্ডমেন্ট 2019, 103 অ্যামেন্ডমেন্ট 2019, যেখানে EWS এর যখন ক্রাইটেরিয়া এসেছে, সেই ক্রাইটেরিয়াতে 15 সাবক্লজ 6 কে এন্ট্রি দিয়ে দেন এই EWS টাকে আনা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমার জন্য পরীক্ষাতে এই মুহূর্তে আমি দিমাগকে কি বলবো? আমি দিমাগকে বলবো যে আমি পড়লাম এখনো পর্যন্ত 12, তার সাবক্লজ কিছু পড়িনি। আমি 13 পড়েছি, তার সাবক্লজ পড়েছি। 13 সাবক্লজে আমি কোথায় পড়েছি, কি পড়েছি? 13 সাবক্লজে যাই পড়ি না কেন, আমাকে শুধু ম্যাম আমাকে বলতে বলেছে যে 13-র যে সাবক্লজের আমাদের 4 নাম্বারটা আছে না, সেখানে অ্যামেন্ডমেন্ট ওয়ালা কনসেপ্টটা বলেছে। কি বলেছে মনে থেকে যাবে 5 দিনের জন্য, 13-4। তারপরে 15-3-এ উমেন অ্যান্ড চিলড্রেনকে নিয়ে বলেছে, 15-4-এ SC ST কে নিয়ে বলেছে, 15-5-এ OBC কে নিয়ে বলেছে, 15-6-এ EWS কে নিয়ে বলেছে, 15-6-এ EWS কে নিয়ে বলেছে। হয়ে গেল? ইয়াস, হয়ে গেল। এবার আর্টিকেল 16 মানে ইকুয়ালিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। ইকুয়ালিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, তাহলে এই কথাটাই বলা হবে। ইকুয়ালিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট মানে প্রথমেই আছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সবাইকে সমান অধিকার দেব। কাউকে কাউকে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, কি সেক্স, প্লেস অফ বার্থ তো আছে, 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 না করছি কেন? আছে। রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ আছে, কিন্তু তার সাথে দুটো জুড়বে, ডিসেন্ট অ্যান্ড রেসিডেন্স। এটাও স্ট্যান্ডার্ড কোশ্চেন এলে আসতে পারে। এক্সট্রা কোনটা? ডিসেন্ট অ্যান্ড রেসিডেন্স। ডিসেন্ট অ্যান্ড রেসিডেন্স ওগুলোর সাথে এটা। ঠিক আছে? মানে কোনো একজন ব্যক্তি কোথাকার রেসিডেন্স, কোন বংশের, সেটার উপর বেস করে তাকে চাকরিতে থেকে বিরত রাখা হবে না। এবার তোমরা বলতে পারো যে কেন এই যে SC ST ডিসক্রিমিনেশন হয়, ওটার সাথে তো বংশ কানেক্টেড। বাট না, বংশ কানেক্টেড নয়, ওটা কাস্ট। ঠিক আছে? কাস্ট, কুল, ওই যে আমরা যেটা ঋগ্বেদিকে পড়েছিলাম, ওই কুল টুল, এখানে কুলের কথা বলছে। কুলের সাথে কানেকশন নেই যে এই কুলকে দেবে ওই কুলকে দেবে না, ব্রাহ্মণ ক্লাসকে দেবে বা ক্ষত্রিয় ক্লাসকে দেবে না, ক্লাসের ব্যাপার নেই। তাই ডিসেন্ট এন্ড রেসিডেন্স, কেউ হচ্ছে কলকাতাতে থাকে তাই চাকরি পাবে, মালদাতে থাকে চাকরি পাবে না, এইরকম করা যাবে না। এরকম করা যাবে না। তাহলে এখানে জুড়লো কি? ডিসেন্ট এন্ড রেসিডেন্স হয়ে গেল। 3 নাম্বার, পার্লামেন্ট ক্যান প্রেসক্রাইব রেসিডেন্স রিকোয়ারমেন্ট ফর স্পেসিফিক স্টেট জব। যদি পার্লামেন্ট মনে করে, তাহলে পার্লামেন্ট এই কাণ্ডটা ঘটাতে পারে যে এই পার্টিকুলার জায়গার লোককে এখানেই থাকতে হবে। যেমন কি না, আমাদের WBCS এর একটা নোটিফিকেশনে এটা বলে দিয়েছে যে বাংলা ভাষা তোমাকে জানতে হবে। ঠিক আছে? আগে একটা টাইমে, এই রিসেন্টটাতে আমি জানি না কি হয়েছিল, আমার আর মনে নেই, একটা টাইমে বেশ কিছুদিন আগে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল তখন বলেছিল যে বাংলা ভাষা জানতে হবে। আর না, এই যে SSC CD তে তো মেনশনই করে দিল ইংলিশ মিডিয়ামদেরকে নেবেই না। ওটা তাহলে কেন করতে পারলো? ওটা পার্লামেন্টের থ্রু দিয়ে করতে পারলো, এইটার থ্রু দিয়ে করতে পারলো। ঠিক আছে? আচ্ছা, এইবার একটুখানি ফোকাস। 4, 5, 6 বা 5-এর এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, এগুলো নিয়ে আমরা মেন্সের আগে কথা বলবো। 16-6-তে চলে আসো, ওই একই কেস, EWS। ঠিক আছে?
ইডাব্লিউএস একই, 16-6। ওকে, মানে ইডাব্লিউএস এর 10% রিজার্ভেশনটা দিতে হবে অ্যাকর্ডিং টু 16-6। তাহলে তোমাকে যদি প্রশ্নটা এভাবে আসে, ইডাব্লিউএস এর রিজার্ভেশনের জন্য, ইডাব্লিউএস এর রিজার্ভেশনের জন্য কোন কোন আর্টিকেলস গুলোর এখানে চেঞ্জেস হয়েছে, তাহলে তুমি কি বলবে? 15-16। আরো যদি গভীরে কোশ্চেন আসে, 15-6, 16-6, 15-6, 16-6। ঠিক আছে? আশা করি ঠিক আছে। আমি কিন্তু নতুন কিচ্ছু পড়াইনি এবং নতুন প্রেশার করার মতনও কিছু পড়িনি আমরা। তো একদম বি রিল্যাক্সড ভাবে মাথার মধ্যে ইনফরমেশন গুলো নিতে থাকো। আর্টিকেল 17 হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এখানে কি করা হয়, যে যেই সমস্ত অফেন্স, এটা এটাকে আনটাচেবিলিটিটা আমাদের কি অফেন্স, এটা আমরা পানিশেবল বাই ল। কিসের জন্য? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কিসের জন্য? বিকজ দিস ইজ দি পার্ট অফ আ সিভিল রাইট। দিস ইজ দি পার্ট অফ আ সিভিল রাইট। সিভিল রাইট কত? 1955। 1955 এর সিভিল রাইটের পার্ট। ঠিক আছে, এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই। আর্টিকেল 18। আর্টিকেল 18, 18 কাকে বলে? অ্যাবলিশন অফ টাইটেল। অ্যাবলিশন অফ টাইটেল, ইয়েস, অ্যাবলিশন অফ টাইটেল। অ্যাবলিশন অফ টাইটেল এটা 18তেই রয়েছে। এখানে এখানে কিছু জিনিস আমাকে পড়তে হবে। 18-1 স্পেসিফাই করা রয়েছে মিলিটারি এবং একাডেমিক ডিস্টিংশনস ছাড়া দেওয়া যাবে না। মিলিটারি অ্যান্ড একাডেমিক ছাড়া দেওয়া যাবে না। মিলিটারি এবং একাডেমিক ছাড়া দেওয়া যাবে না, এটা 18তে বলা রয়েছে। এবং এটাই কোশ্চেন যে আর টাইটেল কিসের রেসপেক্টে দেওয়া যাবে না? মিলিটারি, একাডেমিক। আচ্ছা, কোনো ফরেন সিটিজেন কি নিতে পারবে? না, নিতে পারবে না। কোনো ফরেন সিটিজেন থেকে আমরাও নিতে পারবো না, আর ওরাও আমাদের এখান থেকে নিতে পারবে না। কারোর থেকে কোনো গিফটও নিতে পারবো না, কিছুই নিতে পারবো না। ঠিক আছে? কিন্তু ভারত রত্ন, পদ্ম অ্যাওয়ার্ড, এগুলো টাইটেলের পার্ট নয়। ভারত রত্ন তো আমরা নিয়ে থাকি, আরো বিভিন্ন রকমের পার্ট নিয়ে থাকি, এটা একটু জাস্ট মনে রাখো। এগুলো টাইটেলের পার্ট নয়, এগুলো অ্যাওয়ার্ড। ইয়েস, এগুলো টাইটেল নয়। আগেরকার দিনে লোকেরা ভারত রত্ন নামের আগে জুড়ে দিত, এখন বলেছে এগুলো তোমরা ব্যবহার করতে পারবে না। পেয়েছো পেয়েছো, ঠিক আছে, এগুলো অ্যাওয়ার্ড হিসেবে থাকবে। ঠিক আছে? আগেরকার দিনে লোকেরা ভারত রত্ন বলে, ভারত রত্ন অঙ্কিতা পোদ্দার এরকম ধরো নাম টাম হতো। ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে কি? তারপর বেশ, আচ্ছা, এই হয়ে গেল। এবার চলে আসি রাইট টু ফ্রিডম। হতে পারে, হ্যাঁ, রাইট টু ফ্রিডম 19 থেকে 22। রাইট টু ফ্রিডম 19 থেকে 22। এবার রাইট টু ফ্রিডম, খুব সুন্দর একটা কোশ্চেন 19-এ। সিক্স ফ্রিডম এই মুহূর্তে রয়েছে, বাট অরিজিনালি ছিল 7টা। কোশ্চেনটা যদি একটু অগোছালো করো, তাহলেই একেবারে ছবি হয়ে যাবে। ঠিক আছে? দুটো জায়গায় ছবি হবে। এক, ফান্ডামেন্টাল রাইট এখন কয়টা ভাগে আছে? 6টা ভাগে। যদি বলে অরিজিনালি কয়টা ছিল? 7টা ছিল। ঠিক 19-এর মধ্যেও এই ব্যাপারটাই, 6-7। এবার আমি এগুলি তোমাদেরকে বারে বারে পড়িয়েছি। ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, MRP, পড়িয়েছি তো? পড়িয়েছি। ঠিক আছে, আচ্ছা। কিন্তু তবুও এখানে একটা সমস্যা আছে। তবুও একটা জিনিস না বললে অনেকের ভুল হয়ে যেতে পারে, তাই জন্য আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি। 1-এ, এটা হচ্ছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। চোখে ভালো করে দেখবে কি লিখছি। 1-এর B, অ্যাসেম্বলি, অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস। পিসফুলি লিখলাম না, উইদাউট আর্মস। C, অ্যাসোসিয়েশন। D, মুভমেন্ট। E, reside. Now game begins. It's G, not F, profession। এটাই ভুল হয়ে যাবে যদি একটু ফোকাস না করি। কারণ 19(1)(f) কি ছিল আমার? এখানেই ছিল রাইট টু প্রপার্টি।
যেটা কিনা 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ হওয়া হয়ে গেছে। এছাড়াও এছাড়াও যেটা এখন আমাদের কি রাইট হয়ে গেছে, লিগাল রাইট হয়ে গেছে 300 এতে। এছাড়াও কোশ্চেনটা কি আসতে পারে, তাই এটা খেয়াল করো, 19(1)(f) রাইট টু প্রপার্টির পার্ট। আরেকটা কি জিনিস খেয়াল করবে, ডি তে হচ্ছে মুভমেন্ট, দিদি গেছে, ঠিক আছে, মুভ, ডি। ই তে হচ্ছে রিসাইড, ই তে হচ্ছে রিসাইড, ঠিক আছে, ইয়ার, রিসাইড। আর জিতে হচ্ছে প্রফেশন, জিতে হচ্ছে প্রফেশন, এটা মনে রাখতে হবে। বাকি তো তোমরা এরকম ভাবে ওই স্পিচ এন্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, এমআরপি, শুধু খেয়াল রাখবে এফ নাই, তাহলেই ক্রনোলজিটা ঠিক থাকবে, ঠিক আছে। ওকে, নাও এইখানেও অনেকের সমস্যা রয়েছে, শুধু ডিটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য ডিটা মুভমেন্ট স্পেসিফিক বলে দিলাম, ডিতে মুভমেন্ট, কারণ ডিতেই মানুষের সবার আগে সমস্যা তৈরি হয়, মানে ডি মুভমেন্ট করতে দেয় না, তাই 19(1)(d)তে তাকে আটকে রাখা হয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে আর্টিকেল 20। আর্টিকেল 20 কি, আর্টিকেল 20 বলো দেখি কি, কি লিখবো আর্টিকেল 20? প্রোটেকশন, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ, ইন রেসপেক্ট অফ কনভিকশন, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন। আমাকে কেউ যদি জেলে ধরে নিয়ে যায়, তাহলে তার রেসপেক্টে আমার প্রোটেকশন। এবার এখানে একটু কথা, যদি তোমরা খেয়াল করো দেখবে অনেক হাই লেভেলের কোশ্চেন আসছে যে কোনো জায়গাতে, এখানে বুঝতে হবে। আমি এটা তোমাদেরকে মুখে বলেছিলাম, কি বলেছিলাম, কি বলেছিলাম, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। আমি আগে কোনো অন্যায় করেছি, পরে তার বিপক্ষে ল বেরিয়েছে, তার জন্য আমার শাস্তি হবে না, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। দুইবার আমি শাস্তি পাবো না, ডাবল জিওপার্ডি। একবারই আমাকে শাস্তি দেবে, দুইবার আমি একই দোষের সাজা দুইবার নেব না। কেউ নিজে নিজের সেলফ ইনক্রিমিনেশন করতে পারবে না, মানে নিজেই নিজের সাক্ষী হতে পারবে না, ঠিক আছে, এটা বলা। পরীক্ষাতে ইম্পর্টেন্ট কোনটা, এটা ডাবল জিওপার্ডি। কিভাবে মনে রাখবো, 20 তো মনে রাখতেই হবে, 20 তো মনে রাখতে হবে, 2, 20তে মনে রাখতেই হবে 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আর্টিকেল 20 এখানে কাকে রিপ্রেজেন্ট করলো, 22 ডাবল জিওপার্ডি, ডাবল জিওপার্ডি, তাহলে 2 হয়ে গেল, ঠিক আছে। আর নো সেলফ ইনক্রিমিনেশন মানে 3 হয়ে গেল। দেখো এবার এই যে তিনটে ভাগ না, এই তিনটে ভাগ যে কোনো সময় আসতে পারে, যে নো এক্সপোস্ট ফ্যাক্টর ল মানে কি, ডাবল জিওপার্ডি মানে কি, নো সেলফ ইনক্রিমিনেশন মানে কি, এগুলো তোমরা জানো। বাট এই জিনিসটা আর এই জিনিসটা, মানে যে কোনো একটাই আসতে পারে, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2 নাম্বারটা, ডাবল জিওপার্ডিটা, ঠিক আছে, ক্লিয়ার। পরেরটাতে যাই। আচ্ছা, পরের পার্টে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার যাওয়ার আগে আমরা জানি আর্টিকেল 20 and 21 ক্যানট বি সাসপেন্ডেড ডিউরিং দি ইমার্জেন্সি। এটা আমরা মনে রাখবো, ক্যানট বি সাসপেন্ডেড ডিউরিং দি ইমার্জেন্সি, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে 21-এর এ। 21-এর এ মানে হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, যেখানে 6 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদের এখানে এডুকেশনকে কম্পালসারি করা হয়েছে। এবং সেই যে কোশ্চেনটা, মারাত্মক কোশ্চেন, যেটা কিনা হয়তো 90% অ্যাভাব ভুল করবে, 21 এ এনফোর্স হয়েছে কত সালে, 2009-এর রাইট টু এডুকেশনের আন্ডারে। না, ক্লজ নেই, 2009, 2009 রাইট টু এডুকেশন অ্যাক্টের আন্ডারে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রাইট টু এডুকেশন অ্যাক্টের আন্ডারে 2009-এ এটা কি হয়, এটা হচ্ছে গিয়ে আমাদের এনফোর্সড হয়ে থাকে। এটা হতে পারে রাইট টু এডুকেশন অ্যাক্টটা, এটা রাহুল একটু ক্লারিফাই করো, 2010-এ কি চালু হয়েছে, সেটাই কি বলতে চাইছো? রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে 2010,
আমার ঠিক এই মুহূর্তে একদম ব্রেনে ওই পয়েন্টটা মাথায় আসছে না, কোশ্চেন দেখলে হয়তো বলতে পারবো, একটু দেখে নিও তো পয়েন্টটা, যে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে কিনা, কেম ইন টু ফোর্স, কেম ইন টু ফোর্স 2010, ঠিক আছে, কেম ইন টু ফোর্স, তাহলে এটা মাথায় রাখো, কেম ইন টু ফোর্স 2010, হ্যাঁ। বাট একটা কিন্তু 2000 নয়, পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা অ্যাক্টের বেসিসেই আসে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি আরেকবার রিপিট করি, আমি জানি না কি সিতে এসছে বাকি জানি না, দেখো 86th অ্যামেন্ডমেন্ট 2002, 6 থেকে 14 বছর, এখানে ছেলে মেয়েদেরকে কম্পালসারি এডুকেশন দিতে হবে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর আন্ডারে, যেটা কিনা কেম ইন্টু ফোর্স 2010। আচ্ছা, আর্টিকেল 22, আর্টিকেল 22 কাকে রিপ্রেজেন্ট করে? প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এগেইনস্ট এখানে অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। এবার এখানে একটা সমস্যা হয় অনেকের, আমি জানি না সবার কিনা, বাট অনেকের সমস্যা হয়, বা পরীক্ষাতে যার সমস্যা হয় না তারও হতে পারে। কি কি বলতে চাইছি আমি? আমি বলতে চাইছি আর্টিকেল 20 and 22 কে গুলিয়ে ফেলে অনেকে, 20 আর 22 কে। 20-তে বলা রয়েছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন, এখানেও প্রোটেকশন ওখানেও প্রোটেকশন, বাট এখানে বলা রয়েছে এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। ওখানে দেখো ইন রেসপেক্ট অফ কনভিকশন, কটা কথা? একটা কথা, বাট এখানে কি বলা রয়েছে? অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, দুটো কথা, তাই এটা 22, ঠিক আছে, অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এটা 22। এবার এখানে কি, যে এখানে সিম্পল কথা, যে কোনো একজন ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে তাকে জানতে হবে, কনফার্ম করতে হবে তার গ্রাউন্ডকে, তাকে লয়ারের সাথে কথা বলতে দিতে হবে, তাকে 24 ঘন্টার মধ্যে এখানে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে, এবং এখানে যদি তাকে প্রডিউস না করা হয় সে, তাকে ওরকম ভাবে আটকে রাখা যাবে না, এরকম ইত্যাদি ইত্যাদি। রিসেন্ট ট্রেন্ডের একটা কোশ্চেন, যেটা কিনা একটা ক্লজেরই পার্ট, বাট তোমরা জেনে রাখো, ক্লজটা এখন পড়ার দরকার নেই। কোনো একজন ব্যক্তিকে প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে, আমার মনে হয় এটা আমি তোমাদের এমসিকিউতে দিয়েছিলাম, প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে, প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে 3 মাসের বেশি আটক রাখা যাবে না, 3 মান্থের বেশি আটকে রাখা যাবে না। এটা কিন্তু 6 মাস নয়, এটা 3 মাস, ঠিক আছে, 3 মাস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যতক্ষণ না, যতক্ষণ না তাকে অ্যাডভাইজারি বোর্ড অ্যাপ্রুভ করছে, যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে তার লাইফ তো জিঙ্গালালা, ঠিক আছে, ওকে। মানে যতদিন ইচ্ছা ততদিন সে প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে আটকে থাকবে, তাকে ডিটেন করে নেওয়া হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এখানে কি, কোনো একজন ব্যক্তিকে, এখানে যদি আমি 3 মাসের বিয়ন্ডে কোনো ব্যক্তিকে যদি রাখতে চাই উইদাউট অ্যাডভাইজারি বোর্ড অ্যাপ্রুভাল, উইদাউট অ্যাডভাইজারি বোর্ড অ্যাপ্রুভাল, তাহলেও আমি রাখতে পারবো, যদি সুপ্রিম কোর্ট বলে দেয় ওই ব্যক্তিকে নিয়ে হ্যাঁ জেলে রেখে দাও, তাহলেও রাখতে পারবো, ঠিক আছে, জাস্ট এই পয়েন্টটাকে মাথায় রেখো তাহলেই হবে। তাহলে 22 প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন হয়ে গেল। এবার রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন হচ্ছে গিয়ে আমার 23-24 এক্সপ্লয়টেশন। এবার 23-এ হচ্ছে গিয়ে আমার প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবার, হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবার, এটা হচ্ছে আমার 23-এ আছে। আর 24-এ কি আছে? 24-এ হচ্ছে গিয়ে আমার আছে প্রোটেকশন অফ চাইল্ড লেবার, প্রোটেকশন অফ চাইল্ড লেবার। এবার একটা কথাকে আমরা একটু বুঝবো, বোঝার চেষ্টা করব পয়েন্টটা কি। পয়েন্টটা হচ্ছে গিয়ে এই যে প্রহিবিশন অফ ট্রাফিকিং ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার, তার মানে এখানে বেগারটাও চলে আসছে, কারণ লাইন ধরে আর কোশ্চেন আসে না, বেগার কোথায় আছে কোশ্চেন আসে, বেগার, ঠিক আছে, বেগারটা এখানে চলে আসছে। ফোর্স এমপ্লয়মেন্ট, এটা ফোর্স লেবার রয়েছে, ফোর্স এমপ্লয়মেন্ট এটাতে তো চলেই আসবে। এর ভায়োলেশন, দিস ইজ দি পানিশেবল অফেন্স। এবং এখানে কোনো একটি পার্টিকুলার জায়গায়, এছাড়া এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশন কি? যদি গভর্নমেন্ট মনে করে, গভর্নমেন্ট কেন, স্টেট গভর্নমেন্ট যদি মনে করে কোনো একজন ব্যক্তিকে জোর করে মিলিটারি সার্ভিসে পাঠাবে, দ্যাট পার্সন ক্যান ডু, যেটা কিনা রাশিয়া,
চায়না এরা প্রায়ই করে থাকে, নিজেদের যে লোকজন আছে তাদেরকে জেলে মানে জেল থেকে বেসিক্যালি নিয়ে এই রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ হলো, ওখানে সমস্ত জেল ফাঁকা হয়ে গেছে। কেন? কারণ যত জেলে লোক আছে তাদের সবাইকে ওর যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। বেকার খাওয়াবে কেন? ঠিক আছে, চাইলে ইন্ডিয়াতেও হতে পারে, হলে আমি তোমার নামটা রেকমেন্ড করব সবার আগে। ঠিক আছে, ওকে, ফাইন, বোঝা গেল? ব্যাপারটা বোঝা গেল 23। তাহলে প্রহিবিশন অফ ট্রাফিকিং ইন হিউম্যান বিং ফোর্স লেবার, এটা আমার, এটার সাথে আমার বেগারও কানেক্টেড হয়ে গেল। প্রোটেকশন অফ চাইল্ড রাইট, প্রোটেকশন অফ চাইল্ড রাইট, ঠিক আছে, প্রোটেকশন অফ চাইল্ড রাইট, প্রোটেকশন অফ চাইল্ড রাইট, চাইল্ড রাইট। এবার প্রোটেকশন অফ চাইল্ড রাইট কথাটাও লেখা থাকতে পারে, লেবারও লেখা থাকতে পারে। এটা আমরা পড়ে থাকি যে 14 বছরের রেসপেক্টে একটা নিউজ থাকে যে 14 বছর পর্যন্ত নিচে কাউকে কোনো ফ্যাক্টরি, মাইন, হ্যাজার্ডাস এমপ্লয়মেন্ট কারোর করা যাবে না, এই কথাটা বলা থাকে। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। কি এক্সেপশন? যেমন আমার লাইফেই যদি বলা যায়, আমার লাইফেরই এটা একটা এক্সেপশন হিসেবে কাজ করবে, কারণ আমি 13 বছর থেকে টিউশন করি। মানে কেউ যদি নিজের সদিচ্ছায় করতে চায়, ঠিক আছে, কিংবা নিজের নিজের বাড়ির বিজনেসে করতে চায়, তাহলে সে করতেই পারে। তখন তাকে তখন তাকে এই আর্টিকেল 24-এর আন্ডারে বলা যাবে না যে সে চাইল্ড লেবারের পার্ট, বা যে অথরিটির আন্ডারে সে কাজ করছে তাকে জেলে ধরে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে চাইল্ড লেবার রয়েছে, এই চাইল্ড লেবারের ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। কি? রিসেন্টলি এটার একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2016-তে। চাইল্ড লেবার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে হয়েছে? 2016-তে হয়েছে, এটা আমাদের পরীক্ষাতে আসতে পারে। কবে হয়েছে? 2016-তে হয়েছে। এটা কি কি কথা হয়েছে? বলা হয়েছে যে 14 বছরটা অল ওয়ার্কের জন্য ভ্যালিড, যে কোনো কাজের জন্য ভ্যালিড, যে কোনো কাজ, মানে যে কোনো খারাপ কাজ, ভালো কাজ, মানে যদি কোনো দোকানে দাঁড়িয়ে থেকেও কাজ, কোনো রকম কোনো হার্ম ছাড়া, তবুও 14 বছরের নিচে কাউকে কাজ করানো যাবে না। এটা এই এই অ্যাক্টে বলা রয়েছে। মানে করা যাবে না, মানে করা যাবে না এই অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে। আর 18-তে, 18-র নিচে হ্যাজার্ডিয়াস ওয়ার্ক করা যাবে না। ঠিক আছে, তার অর্থ, তার অর্থ হচ্ছে যদি কোনো একজন ব্যক্তি 15 বছরের হয়ে যায় এবং তাকে যদি বলা হয় যে তুমি মাইনে কাজ করতে পারছো, তাহলে সে মাইনে কাজ করতে পারবে না যতক্ষণ না 18 বছর তার হচ্ছে। কিন্তু 15 বছরের একজন ব্যক্তি সে যদি বলে আমি কেক শপে কাজ করব, তাহলে সে কেক শপে কাজ করতে পারে। এটার মানে এটা। ঠিক আছে, তাহলে চাইল্ড লেবার 2016-র আন্ডারে এই কথাটা এখানে মেনশন করা রয়েছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এখানে আমাদের কত? ফ্রিডম অফ রিলিজিয়ান আমাদের 25 থেকে 28। এবার এই 25 থেকে 28-এর যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এটাতেও অনেকে তোমরা ছবি হয়ে যাও আমি জানি, কারণ এখন আর ডাইরেক্ট কোশ্চেন স্টেটমেন্টটা দিয়ে আসে না, ভিতরে কি সব লেখা থাকে তাই দিয়ে আসে। তো এটাকে একটু আমরা ক্লারিফাই করার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে গিয়ে ফ্রিডম অফ কনসাইন্স, কনসাইন্স অ্যান্ড রিলিজিয়ান, ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড রিলিজিয়ান 25 নম্বরটা। আমার একটা কথা বলো, রিলিজিয়ানকে বিশ্বাস তখনই তুমি করতে পারবে যখন তোমার মধ্যে সেই বোধ বুদ্ধির সত্তাটা থাকবে। তো তাই 25টাই প্রথমটা সেটাই হবে, কনসাইন্স অ্যান্ড রিলিজিয়ান। এখানে এবার কি, তুমি এবার তোমার কনসাইন্স অ্যান্ড রিলিজিয়ানের মাধ্যমে বোঝার চেষ্টা করো কি কি হতে পারে তোমার কনসাইন্সের থ্রু দিয়ে। তুমি তোমার কনসাইন্সের থ্রু দিয়েই তো প্র্যাকটিস করবে তোমার রিলিজিয়ানকে, সেই রিলিজিয়ানের কথা লোকের কাছে ছড়িয়ে দেবে, সেই রিলিজিয়ানের মরালিটিকে সবার কাছে মেনটেইন করবে, এবং সেই রিলিজিয়ানের থ্রু দিয়েই তুমি সোশ্যাল ওয়েলফেয়ার করার চেষ্টা করবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যা কিছু এই কনসাইন্সের পার্টে আসতে পারে। তুমি এত ভাবো না, তুমি শুধু কি ভাববে, তুমি শুধু ভাববে যে কনসাইন্স দিয়ে কি কি করা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? কনসাইন্স দিয়ে কি কি করা যায়, কারণ এত তো পড়তে পারবো না। যা যা কথাগুলো বললাম, তার মানে যদি তোমাকে কেউ বলে সিক্স ওয়ারিং কিরপন, সিক্স ওয়ারিং কিরপন অ্যাকর্ডিং টু সিক্স, তার যে মাথার মধ্যে কৃপন পড়ে থাকে অ্যাকর্ডিং টু 25, কারণ ওটা ওর নিয়মের পার্ট।
তাই জন্য ও পড়ছে, এরকম টাইপের কোশ্চেন তোমাকে দিতেই পারে। ঠিক আছে, আশা করি ঠিক আছে। আচ্ছা, এবার ফ্রিডম টু 26-এ আমি বলেছিলাম কি অ্যাফেয়ার্স থাকবে, রিলিজিয়াস অ্যাফেয়ার্স 26-এ। এবার অ্যাফেয়ার্স এর কথার মানে বোঝার চেষ্টা করবে যে রিলিজিয়াস কোনো অর্গানাইজেশন মুভেবল বা ইমুভেবল প্রপার্টি কিনতে পারে। এটা কি কনসায়েন্সের সাথে কানেক্টেড? প্রপার্টি কিনতে পারে, মুভেবল ইমুভেবল, তাহলে সেটা 25-এর পার্ট হবে না, এরম ভাবে ভাববে। ঠিক আছে, তার মানে অ্যাফেয়ার্স, এটা তো মানে রিলিজিয়ান ইনস্টিটিউশনটা ডিফারেন্ট অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড, যে সে মুভেবল ইমুভেবল প্রপার্টি কিনবে, তাহলে সেটা অ্যাফেয়ার্স এর পার্ট। বোঝাতে পেরেছি? এরকম ভাবে কথাগুলোকে ভাঙবে। ট্যাক্সের রেসপেক্টে কি বলেছিলাম, এই 27-এর রেসপেক্টে কি বলেছিলাম, 7 দিনই ট্যাক্স দিই আমরা। এটা থেকে কেমন সেরকম সাব ক্লজের কোশ্চেন আসে না যে কোনো পার্সনকে আমরা ওইখানে কি বলবো, ক্যান বি কম্পেল, নো পার্সন ক্যান বি কমপ্লেন টু পে ট্যাক্স। যেখানে আমি কোনো পার্টিকুলার রিলিজিয়ানের কে প্রমোট করার জন্য, প্রমোশনের জন্য আমি এখানে কারোর থেকে ট্যাক্স নিব না। 7 দিনই ট্যাক্স, এটা সাথে সাথে ট্যাক্স কানেক্টেড। আর 28-এরটা কি, ফ্রিডম ফ্রম রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা কি করে মনে রাখবে, রিলিজিয়াস ইনস্ট্রাকশন, এটার কিওয়ার্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশন। মানে, মানে কি গল্প এটার, মানে হচ্ছে গিয়ে যে আমি রিলিজিয়াস ইনস্ট্রাকশন এখানে, কোনো রকম কোনো ইনস্ট্রাকশন এখানে দিব না। ঠিক আছে, যেটা কিনা ফুললি স্টেট ফান্ডের উপর চলছে। স্টেট ফান্ডের উপর চললে আমি কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দিতে পারবো না। কিন্তু হোলি ম্যারিওয়ালা অনেকগুলো স্কুল টুল থাকে যেখানে খ্রিস্টানদের হয়, যেটা কিনা স্টেট ফান্ডে হয় না। তো ওদের ওইখানে তো হোলি ম্যারির পড়াশোনাই হয়, হোলি ম্যারির শিক্ষাই হয়। এর মানে এটা নয় যে ওখানে ওরা ওদের রিলিজিয়ান স্ট্রাকচার দিতে পারবে না, ওরা ওটা দিতে পারবে। ওটা কিসের পার্ট হয়ে গেল, এই যে আবার 25-এর পার্ট হয়ে গেল, রাইট? ঠিক আছে, সিম্পল কথা, রামকৃষ্ণ মিশনও। তাহলে সিম্পল কথা, এখানে আমরা যদি বলি যে রিলিজিয়াস ইনস্ট্রাকশন হচ্ছে 28-এর কিওয়ার্ড, রিলিজিয়াস ইনস্ট্রাকশন হচ্ছে 28-এর কিওয়ার্ড। আচ্ছা, একটা কথা শুধু মাথায় রাখো, ইনস্টিটিউশন অ্যাডমিনিস্টার্ড বাই স্টেট বাট এস্টাবলিশড আন্ডার ট্রাস্ট এন্ডাওমেন্ট। ঠিক আছে, যেটা কিনা স্টেট তৈরি করেছে কিন্তু একটা ট্রাস্টে চলে। এই রামকৃষ্ণ মিশন বললো তাতে আমার মনে পড়লো, এটা তো তাই, মিশন তো ট্রাস্টে চলে। ঠিক আছে, অসুবিধা নেই সামরিন, একটা সিঙ্গেল রিপ্লাইও করতে হবে না, পড়াশোনা করতে থাকো তাহলেই হবে। কথাটা কি বলছি বোঝো, কি বলছি, যে রামকৃষ্ণ মিশন ট্রাস্টে চলে কিন্তু সেটা আবার অ্যাডমিনিস্টার্ড হয় স্টেটের দ্বারা। তো এখানে কিন্তু, এখানে কিন্তু রিলিজিয়াস ইনস্ট্রাকশন চলবে না এমনটা নয়, রিলিজিয়াস ইনস্ট্রাকশন চলবে। এটাও আবার 28-এই বলা রয়েছে। ঠিক আছে, যদিও বা তোমাদের সিম্পল কনসেপ্ট যেটা 28-এ, আমি যদি 25 থেকে 28-কে একটু সামারি করি, 25 হচ্ছে কনসায়েন্স রিলিজিয়ান, 26 হচ্ছে অ্যাফেয়ার্স, 27 হচ্ছে ট্যাক্স, আর 28 হচ্ছে রিলিজিয়াস ইনস্ট্রাকশন। 29 আর 30 কি, 29 আর 30 যেটা আমাদের কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটকে নিয়ে কথা বলছে। আমার যখনই রাইটের ব্যাপার আসবে তার মানে এখানে মাইনরিটির কোনো সমস্যা রয়েছে, তাই জন্যই আসছে। তাহলে 29-এ প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি, ইন্টারেস্ট অফ মাইনরিটিস, ইন্টারেস্ট অফ মাইনরিটিস। আর 30-এর মধ্যে কি পার্ট, 30-এ হচ্ছে গিয়ে দে ক্যান এস্টাবলিশড, মানে রাইট অফ মাইনরিটিস, রাইট অফ মাইনরিটিস, রাইট অফ মাইনরিটিস বলে দিচ্ছি হাসিনা, ওটা আমি বলবো, ও সরি সঞ্চিতা, আমি বলবো রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন। ঠিক আছে, ওকে, রাইট অফ মাইনরিটিস টু এডুকেশনাল ইনস্টিটিউশন। এই হয়ে গেল আমাদের পুরো গল্প। আর্টিকেল 32, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশনকে নিয়ে কথা বলে। আর্টিকেল 32, আর্টিকেল 32 হচ্ছে গিয়ে আমাদের কি, আমাদের হচ্ছে রেমিডি 32, আর স্টেটের ক্ষেত্রে সেটা 226।
আমরা এটা জানি, হাইকোর্টের রিট জুরিসডিকশন পাওয়ার এখানে সুপ্রিম কোর্টের থেকে বেশি। Habeas corpus mandamus prohibition certiorari quo warranto. Habeas corpus produce the body, mandamus we command, prohibition to forbid, certiorari to certified, and quo warranto by what authority? এবার এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে। রাইট আন্ডার আর্টিকেল 32 cannot be suspended except as provided by the constitution। এই লাইনটা পড়েছো তো কখনো না কখনো? Right under the Article 32 cannot be suspended except as provided by the Constitution. Parliament can empower any other court. এটা একটা রিটের কোশ্চেন। আমরা জানি রিট শুধুমাত্র হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার আছে, বাট পার্লামেন্ট যদি বাবা মনে করে না, দে ক্যান ডু এনিথিং। পার্লামেন্ট চাইলে যে কোনো কোর্টকে রিটের পাওয়ার দিতে পারে। পার্লামেন্ট চাইলে যে কোনো কোর্টকে রিটের পাওয়ার দিতে পারে, এটা মনে রাখবে। রিট গুলো সবার জানা, মানে আচ্ছা বলেই দিই, কে আর জানা কার জানা নেই। আচ্ছা, হিবিয়াস কর্পাস, হিবিয়াস কর্পাস মানে কি বললাম? প্রডিউস দ্য বডি। হ্যাঁ, ওটাও 32-এরই পার্ট। রিট মানে 32-এর কোনো কোনো না কোনো সাব ক্লজের মধ্যেই থাকবে সেটা। প্রডিউস দ্য বডি মানে কোনো একজন ব্যক্তি যদি কোনো, তাকে ধরে নেওয়া হয়, তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে। প্রডিউস দ্য বডি। ম্যান দ্য মাস, ম্যান দ্য মাস, মাসেদের ম্যান। কি বলেছিলাম আমি? যে কোনো সরকারি কর্মচারী যদি কাজ না করে, তার বিরুদ্ধে এই ম্যান দ্য মাস এখানে কি করা হয়? ইম্পোজ করা হয়। তারপরে কি? প্রহিবিশন। প্রহিবিশন মানে কি? ফরবিড। মানে এখানে হাইয়ার কোর্ট লোয়ার কোর্টকে বলতে পারে থেমে যাও, এখানে তুমি কথা বলবে না। ঠিক আছে, ফরবিড। সার্সিওরারি, সার্সিওরারি এটা একই, ওটার সাথেই কানেক্টেড মোটামুটি বলা যায়। টু সার্টিফাই, যে তুমি এই ব্যাপারে কথা বলছো, কোন সাহসে কথা বলছো, এটাও লয়ের কোর্টের আন্ডারে। তুমি কেন কথা বলছো, কিসের ব্যাপারে কথা বলছো, তোমাকে সার্টিফাই করতে হবে। ঠিক আছে, হাইকোর্ট লোয়ার কোর্টকে বলতে পারে। আর কিউ ওয়ারেন্টো, বাই হোয়াট অথরিটি, বাই হোয়াট অথরিটি, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে অথরিটিকে কোশ্চেন করলে এখানে কিউ ওয়ারেন্টো রিপ্রেজেন্টেড হয়, বাই হোয়াট অথরিটি। তো আমাদের জন্য শুধু ডেফিনেশনস গুলোই ইম্পর্টেন্ট, আর কোনো সমস্যা হবে না বলেই আমার মনে হয়। এবার আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে, এখনো ফান্ডামেন্টাল রাইটের আমার 3টে পয়েন্ট এখনো তোমাদের পড়ানো বাকি আছে। তার আগে আমি যদি তোমাদের প্রশ্ন করি, ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড ডিউরিং ইমার্জেন্সি, যেটা সাসপেন্ডেড হয়, সাসপেন্ডেড হয়, সাসপেন্ডেড হয় 19, সাসপেন্ডেড হয় 19 অ্যাকর্ডিং টু 358, 358 এর দ্বারা সাসপেন্ডেড হয় 19, ক্যান নট বি সাসপেন্ডেড 2021। এবার তুমি যেটা বলছিলে সঞ্চিতা, অনলি ফর সিটিজেন, সেটা শুরু হয় 15, 16, 19, 29, 30, এগুলো শুধু সিটিজেনদের জন্য। 15, 16, 19, 29, 30, বাকিগুলো আর লেখার দরকার নেই। 14, 20, 21, 22, 23, 24, 25 সবকটা নন সিটিজেনদের জন্য অ্যাপ্লিকেবল। ফান্ডামেন্টাল রাইটকে কি অ্যামেন্ডমেন্ট করা যায়? ইয়েস, করা যায়। ফান্ডামেন্টাল রাইটকে কি অ্যামেন্ডমেন্ট করা যায়, কিন্তু বেসিক বেসিক স্ট্রাকচারকে করা যাবে না, বেসিক স্ট্রাকচারকে করা যাবে না। ঠিক আছে, এইবার যেটা আমি কোনো দিনও পড়াইনি সেটা আমি পড়াচ্ছি, কারণ আমি কোশ্চেন দেখলাম, অবাক হয়ে গেছি আমি নিজেও, কিন্তু কোশ্চেন আসছে তো করতে তো হবে। 33, 34, 35, আমরা তো জানি 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইটের পার্ট। 33, 34, 35, যার মধ্যে যেটা কোশ্চেনে আসছে, কোশ্চেনে 3টে আসছে না, কোশ্চেনে শুধু একটাই আসছে, সেটা হচ্ছে 34। কি? রেস্ট্রিকশনস ডিউরিং মার্শিয়াল ল, রেস্ট্রিকশনস ডিউরিং মার্শিয়াল ল, মার্শিয়াল ল চলাকালীন যে রেস্ট্রিকশনস গুলো থাকবে সেটা 34-এ বলা রয়েছে। বাকিগুলো আসেনি, বাট একবার বলে দিচ্ছি, হালকা মাইন্ডে নাও, এটা প্রিভিয়াস ইয়ারে এসে গেছে। এটা সাসপেন্ডেড, 19 সাসপেন্ডেড। ঠিক আছে, তাহলে
রেস্ট্রিকশনস ডিউরিং মার্শিয়াল ল, 34-এরটা মার্শিয়াল ল, মাথার মধ্যে আগে এটা ঢোকাও, তাই জন্য এটা লিখে দিলাম। পার্লামেন্ট ক্যান রেস্ট্রিক্ট ফান্ডামেন্টাল রাইটস অফ আর্ম ফোর্সেস। ভাবো, আর্ম ফোর্সের ফান্ডামেন্টাল রাইট পার্লামেন্ট রেস্ট্রিক্ট করতে পারে, আগেই বললাম। যখন ইচ্ছা তোমাকে বলবে যে তোমাকে এখানে আমাকে দেশের সার্ভিস করতে হবে তোমাকে। পার্লামেন্ট ক্যান রেস্ট্রিক্ট ফান্ডামেন্টাল রাইট অফ আর্ম ফোর্সেস। এটা মনে হয় নেগেটিভ, যেহেতু পরীক্ষাতে হয়তো দেবে না, বাট এটা কিন্তু এসেছে 34টা মার্শিয়াল ল। নেক্সট, পার্লামেন্ট ক্যান ক্যান alone legislate on certain things under the fundamental right। তাহলে আর বাকি কি রইলো? তারা চাইলে সবই করতে পারে, তারা চাইলে সবই করতে পারে। ঠিক আছে, ওকে, ডান। কি বললাম? তাহলে ডান। এই গেল আমাদের ফান্ডামেন্টাল রাইট। এইবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ফেডারেল ফিচার অ্যান্ড ইউনিটারি ফিচার। কি ব্যাপার এটা? ফেডারেল ফিচার কথার অর্থই হচ্ছে গিয়ে যে ডিভাইডেড, ডিভাইডেড দ্য পাওয়ার, পাওয়ার ডিভিশন। আর ইউনিটারি ফিচার মানে এখানে কনসেন্ট্রেটেড ল এট দি সেন্ট্রি। এবার ফেডারেল আর ইউনিটারির কম্বিনেশনটাই হচ্ছে আমাদেরটা। একটা খুব সূক্ষ্ম জিনিস আমি বলছি, এটা পরীক্ষার আগেই পড়তে হয়, নাহলে আবারও ভুলে যাবে, আমি বললেও কিছু লাভ নেই। কথাটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, কিছু বলার আছে না এমনি হ্যাঁ ম্যাম বললে? কি ব্যাপারটা কি? কি 21-এ কি? 21টা কি? বলো কি বলতে চাও। আচ্ছা, কি বলতে চাইছি আমি? আমি কি বলতে চাইছি? আর্টিকেল 21। ও আচ্ছা, পার্সোনাল লিবার্টি আমি বলিনি না। রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আচ্ছা হ্যাঁ, আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটা আমার বলা হয়নি। হ্যাঁ, এটাও একটা আমাদের ইম্পর্টেন্ট আর্টিকেল, যেটা কিনা সাসপেন্ড হয় না। এবং এখানে একটা পয়েন্ট আছে, রাইট টু স্লিপ ইজ আন্ডার দি রাইট টু লাইফ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এবার যেটা প্রশ্ন, যেটা সূক্ষ্মতা নিয়ে একটু বুঝতে হবে, স্পিডি ট্রায়াল অলসো, হ্যাঁ, সূক্ষ্মতা নিয়ে বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে, আচ্ছা সেটা বলার আগে রাইট টু লাইফ নিয়ে কথা যখন হলো, একটা কথা বলে দিই। যাবতীয় যা কিছু নতুন নতুন রাইট হবে, সবই 21-এরই পার্ট। রাইট টু লাইফ, রাইট টু প্রাইভেসি, রাইট টু স্লিপ, রাইট টু, যাকে বলে ওই একটা কোশ্চেন আসতে পারে, টু সিকিউর ইউর ডিজিটাল ডেটা, এভরিথিং, মানে যাবতীয় না যা নতুন নতুন যা কিছু হবে সেটা 21-এর পার্ট। ফ্যান অফ করে দেয়। আমি থাকলেও করে দিতাম, আমি তো ঘুমাতেই দিতাম না। পরীক্ষার সামনে আবার ঘুমানোর কে আছে? ঠিক আছে, তাহলে এবার ফেডারেল এন্ড ইউনিটারি ফিচার, এটা নিয়ে যদি কথা বলা যায়, যেটা আমি বলতে চাইছি একটু বোঝো, হ্যাঁ। ফেডারেল ফিচার, ফেডারেল ফিচার এখানে কি? ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়া, ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়া, এটা মনে রাখবে, হ্যাঁ, ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়া ফেডারেল ফিচার। আর ইউনিটারি ফিচার কোথাকার? এটা হচ্ছে বেসিক কোশ্চেন, আগে ইউকে, জাপান আর ফ্রান্স, ইউকে, জাপান আর ফ্রান্স, এটা বললে চলবে না। ফেডারেল ইউএসএ অস্ট্রেলিয়া আর ইউকে জাপান ফ্রান্স, এটা মনে কি করে রাখবে তাড়াতাড়ি এত? আমরা জানি তো যে আমাদের প্রিয়াম্বল কোথা থেকে নিয়েছি, আমরা ইউএসএ থেকে। প্রিয়াম্বলের ল্যাঙ্গুয়েজ, প্রিয়াম্বলের ল্যাঙ্গুয়েজ কোথা থেকে নিয়েছি? অস্ট্রেলিয়া থেকে, তাই তো? তো এই দুটোই হচ্ছে ফেডারেলের পার্ট, একটা কানেকশন করে নিলে ইউএসএ আর অস্ট্রেলিয়াকে, আর বাকিটা সেগ্রিগেশনে মনে থেকে যাবে। ঠিক আছে, এইবার দেখো,
ইউনিটারি যেটা, এই ফিচারটা আমাদের রয়েছে, আমাদের ফেডারেল ফিচারও রয়েছে। ইউনিটারি এই যে ফিচারটা, এটা স্পেসিফিক বলা রয়েছে আনরিটেন হবে। মারাত্মক একটা প্রশ্ন, যে আমরা যে ইউকে থেকে যে গভর্নমেন্টের যে ফিচারটা নিয়েছি, এত এত কিছু, ইউকের যে কনস্টিটিউশন বা যেটা রয়েছে সেটা আনরিটেন। বুঝতে পারলে কি বললাম? ইউকেটা আনরিটেন, মানে এখনো সেটা আনরিটেন কনস্টিটিউশন ইউকের, আর রিটেন কনস্টিটিউশন হচ্ছে ইউএস এর। এটাই কোশ্চেন ছিল, যে নিচের কোনটি আমাদের রিটেন কনস্টিটিউশন আছে আর কোথায় আনরিটেন কনস্টিটিউশন আছে। তাহলে রিটেন কনস্টিটিউশন হলে ইউএসএ হবে, রিটেন কনস্টিটিউশন হলে ইউএসএ হবে, আর আনরিটেন হলে এখানে ইউকে হবে। এটা গুলিয়ে ফেলবে না। না, আনরিটেন ইন দা সেন্স ওদের কোনো বুক নেই, ওরা একটা ল পেপারে থাকে, মানে পুরোটাই হচ্ছে গিয়ে তোমার একটা প্রোফর্মা হিসেবে থাকে, যখন ইচ্ছে নিজেদের মতন করে আপডেট করে নেয়। ঠিক আছে, নতুন নতুন ভাবে আপডেট করে নেয়। এই জন্যই লেখা আছে দিস ইজ ফ্লেক্সিবল, মানে কোনো অ্যামেন্ডমেন্টের অত ঝামেলা নেই, রিজিডিটি নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যে কথাটা বললাম, কোশ্চেনটা বললাম, সেটাকে আরেকবার লাস্ট বলে আমি পরের টপিকে যাচ্ছি, মানে পরের ভার্সনে যাচ্ছি। আমি যেটা তোমাদের বলতে চাইলাম, সেটা আমি কি বললাম? আমি বললাম যে যদি কোশ্চেন আসে নিচের কোন কোথাকার দেশের কনস্টিটিউশন আনরিটেন, তোমরা তখন ইউকে চুজ করবে না। মন কি বলবে, যে হয়তো আমাদের কনস্টিটিউশন সবকিছু ইউকে থেকে নিয়েছি, ইউকে হবে না, বাট না, ইউকে হবে। এটাই আমি বলতে চাইলাম, কারণ অপশন তখন উত্তরটা ইউকেই হয়। ঠিক আছে, ইউকে, জাপান, ফ্রান্স এরা আনরিটেন, আর ইউএস এরটা রিটেন। ঠিক আছে। হুম, তাহলে এই ব্যাপারটা গেল। ইন্ডিয়া ইজ কোয়াসি ফেডারেল। ইন্ডিয়া ইজ কোয়াসি ফেডারেল, ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট। এটাই কে বলেছে? কেসি ওয়্যার। এটাই বলা হয়েছে কেসি ওয়্যারের দ্বারা। ঠিক আছে। আচ্ছা, এবার সেই সেগমেন্ট গুলোকে একবার আমরা রিভিশন করে নিই, ফেডারেল ফিচার্স গুলো। কি বলেছিলাম? সই করব, আলাদা হয়ে যাব, তাই রিটেন কনস্টিটিউশন ফেডারেল। ডুয়াল তো ফেডারেল হবেই, ডিভিশন অফ পাওয়ার ফেডারেল হবেই, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, লোকেরা সুপ্রিম থাকতে চায়, তারা রিজিড থাকতে চায়, তাই তারা আলাদা হয়ে যায়, সুপ্রিম রিজিড। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট হবে, তাহলে সেটা ফেডারেলেরই পার্ট। বাইক্যামেরালিজম ফেডারেল পার্ট, তাহলে সবকটা হয়ে গেল ফেডারেলিজমের। আচ্ছা, ইউনিটারি ফিচার কি? ইউনিটারি ফিচারের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইন্টিগ্রেটেড, সবচেয়ে যেটা আগে কোশ্চেন আসে, ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড এখানে ইউনিটারির পার্ট। নেক্সট কি? ইন্টিগ্রেটেড এর পরে স্ট্রং সেন্ট্রি। স্ট্রং সেন্ট্রি কথাটা বুঝবে, স্ট্রং সেন্ট্রি ইন্টিগ্রেটেডেরই পার্ট, স্ট্রং সেন্ট্রি। আচ্ছা, unequal division of power, unequal division of power, unequal division of power ইউনিটারিরই পার্ট। ডিভিশন দেখেই আবার ফেডারেল করে দিও না, আনইকুয়াল ডিভিশন বলছে, আনইকুয়াল ডিভিশন। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি? সিঙ্গেল কনস্টিটিউশন, সিঙ্গেল মানে তো এমনিও ইউনিটারির পার্ট, সিঙ্গেল সিটিজেনশিপ ইউনিটারির পার্ট। আচ্ছা, একটা পয়েন্ট, ফ্লেক্সিবিলিটি ইন কনস্টিটিউশন, ফ্লেক্সিবিলিটি, 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 ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল। আমি ফ্লেক্সিবল কেন? আজকে এখানে যাই ওখানে যাই, বিকজ আমি সিঙ্গেল। ঠিক আছে, ইউনিটারি পার্ট। আচ্ছা, গভর্নর এজেন্ট অফ সেন্ট্রি, গভর্নর এজেন্ট অফ সেন্ট্রি ইউনিটারির পার্ট। অল ইন্ডিয়া সার্ভিসেস ইউনিটারির পার্ট। ইমার্জেন্সি প্রভিশন ইউনিটারির পার্ট। কোনোটাতে বুঝতে সমস্যা থাকলে কিন্তু আমাকে বলবে।
কেন ইউনিটারির পার্ট? কোনটা ভুল হয় বলে দাও আমাকে কোনটা, আমি বলে দিচ্ছি। পার্লামেন্ট, আচ্ছা অল ইন্ডিয়া সার্ভিসেস বলে দিচ্ছি। পার্লামেন্ট ক্যান অল্টার স্টেট বাউন্ডারি, এটাও ইউনিটারির পার্ট, কারণ তাকে তো পারমিশন নিতে হচ্ছে না স্টেটের, তাহলে ইউনিটারির পার্ট। আচ্ছা, অল ইন্ডিয়া সার্ভিসেস এর ক্ষেত্রে সমস্যা হবার একদমই ভাববে না, তার কারণ হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে এখানে সেন্ট্রি সেন্ট্রি এখানে ল বানাবে, মানে সেন্ট্রাল অর্গানাইজেশনের লই এখানে চলবে, তাই জন্য অল ইন্ডিয়া সার্ভিসেসই এখানে ইউনিটারির পার্ট, সেখানে কোনো ফেডারেল কনসেপ্ট থাকবে না, অল ইন্ডিয়া পুরো গোটা ইন্ডিয়াকে অ্যাজ আ ইউনিট হিসেবে এখানে চলবে। ঠিক আছে, একটাই, হ্যাঁ। আচ্ছা হয়ে গেল, তাহলে এখানে আর কারোর কোনো সমস্যা নেই তো? এটা কিন্তু একটা প্রবাবেল জায়গা, সমস্যা নেই। আমি পরের পয়েন্টে যাই। আচ্ছা, যদি সমস্যা না থাকে আমি জিজ্ঞাসা করি একটা পয়েন্ট। রেসিডিউরি পাওয়ার্স, রেসিডিউরি পাওয়ার্স উইথ সেন্ট্রি, এটা কি ফিচার? রেসিডিউরি পাওয়ার উইথ সেন্ট্রি, সবাই, রেসিডিউরি পাওয়ার উইথ সেন্ট্রি ইউনিটারি ফিচার, বিকজ এই দেখ সব কটা ঠিক বলে একবার ভুল বলছে। রেসিডিউরি পাওয়ার উইথ সেন্ট্রি অর্থ কি? আমি সেন্ট্রির সাথে একজোট হয়ে গেলাম, তাহলে এটা ইউনিটারি হয়ে গেল তো, একজোট হয়ে গেলাম। আমি যেটা মেসেজে লিখে দিয়েছিলাম তোমাদের চ্যাটে, রাজ্যসভার আনইকুয়াল রিপ্রেজেন্টেশন, রাজ্যসভার আনইকুয়াল রিপ্রেজেন্টেশন, এটা মনে রাখতে হবে। রাজ্যসভার আনইকুয়াল রিপ্রেজেন্টেশন ইউনিটারি, রাজ্যসভার আনইকুয়াল রিপ্রেজেন্টেশন ইউনিটারি, আনইকুয়াল, আনইকুয়াল ইউনিটারি। যদি লজিক্যালি বুঝতে না পারো জাস্ট রাট্টা লাগাও, ইউএন ইউএন, রাজ্যসভার আনইকুয়াল রিপ্রেজেন্টেশন ইউনিটারি, বাট রাজ্যসভার এক্সিস্টেন্স, রাজ্যসভার এক্সিস্টেন্স এটা হচ্ছে ফেডারেল, রাজ্যসভার এক্সিস্টেন্স হচ্ছে ফেডারেল। আনইকুয়াল রিপ্রেজেন্টেশন ইউনিটারি, আনইকুয়াল রিপ্রেজেন্টেশন ইউনিটারি, এক্সিস্টেন্স হচ্ছে ফেডারেল। আচ্ছা, ক্যান স্টেট ডিমান্ড সেপারেশন ফ্রম ইন্ডিয়া? নো, বিকজ আমরা ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট, এই লাইনটা ইম্পর্টেন্ট, দুটো গুলিয়ে যেতে পারে, ভালো করে শোনো। ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন, ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট, আমাদের স্টেটগুলো ডিস্ট্রাক্টেবল হতে পারে কিন্তু আমরা ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন, এটা আমরা, ঠিক আছে? ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট। বাট ইউএস এর ক্ষেত্রে কি নিয়ম? ইউএস এর ক্ষেত্রে ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ইনডেস্ট্রাক্টেবল স্টেট না, ওদের দুটোই ইনডেস্ট্রাক্টেবল, উল্টো না, ওদের দুটোই ইনডেস্ট্রাক্টেবল, আমাদের ইউনিয়নটা ইনডেস্ট্রাক্টেবল। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা সুন্দর কোশ্চেন আসতে পারে। আমাদের ইউনিয়নটা ইনডেস্ট্রাক্টেবল বলে দিলাম, বলিয়ে দিলাম। ওকে, নেক্সট। কেসি ওয়্যার কোয়াসি, কেসি ওয়্যার কোয়াসি, ইউনিয়ন অফ স্টেট নট আ ট্রিটি বিটুইন স্টেট, ইউনিয়ন অফ স্টেট, স্টেট ভেঙে দিতে পারে না, আমাদেরটা পারে না, তাই জন্যই তো ডিস্ট্রাক্টেবল স্টেট হলেও ইনডিস্ট্রাক্টেবল ইউনিয়ন, বাট ওদের রেসপেক্টে, ইউএস এর রেসপেক্টে ভেঙে দিতে পারে। ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন অফ স্টেটস নট আ ট্রিটি বিটুইন স্টেটস, এই কথাটাই বলে গিয়েছিল, নট আ ট্রিটি বিটুইন স্টেটস, এই কথাটাই বলে যাওয়া হয়েছিল বি আর আম্বেদকরের দ্বারা। ঠিক আছে, আচ্ছা, কোঅপারেটিভ ফেডারেলিজম, কোঅপারেটিভ ফেডারেলিজম, এটা বলেছে অস্টিন, আমি বলেছিলাম আস কোঅপারেশন,
us. India has federation with strong centralized tendency. India has federation কিসের রেসপেক্টে? উইথ স্ট্রং সেন্ট্রালাইজ টেন্ডেন্সি। এই কথাটা কে বলেছে? জেনি, আইভর জেনি। ইন্ডিয়া হ্যাজ ফেডারেশন উইথ স্ট্রং সেন্ট্রালাইজ টেন্ডেন্সি। তোমরা কি করে মনে রাখবে? আইভরির প্রতি স্ট্রং ফিলিং আছে, সোনা দানা ওই রেসপেক্টে, ঠিক আছে? আচ্ছা, চট করে আমরা পার্টটা রিভিশন করে নিই। পার্ট 1, 1 to 4 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। পার্ট 2, 5 থেকে 11 সিটিজেনশিপ। পার্ট 3, 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইট। পার্ট 4, 36 থেকে 51 ফান্ডামেন্টাল ডিউটিস। পার্ট না, পার্ট 4, 36 থেকে 51 ডিপিএসপি, সরি, পার্ট 4 ডিপিএসপি। পার্ট 4 এ 51 ফান্ডামেন্টাল ডিউটিস। পার্ট 5 52 থেকে 151 কি? পার্ট 5 52 থেকে 151 ইউনিয়ন গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট। পার্ট 6, পার্ট 6 152 থেকে 237 স্টেট গভর্নমেন্ট, 152 থেকে 237 স্টেট গভর্নমেন্ট। পার্ট 7 নেই, এটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, পার্ট 7 ডিলিট হয়েছে কিভাবে? পার্ট 7 ডিলিট হয়েছে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956-এ। সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956-এ। পার্ট 8, পার্ট 8 কাকে বলে? পার্ট 8 ইউটি, পার্ট 8 ইউটি। পার্ট 9 243 থেকে 243 ও পঞ্চায়েত। পার্ট 9 এ 243 পি থেকে জেড মিউনিসিপালিটি। পার্ট 9 বি ZH to ZT কোঅপারেটিভ সোসাইটি। পার্ট 10 244 থেকে 244 এ শিডিউল ট্রাইব। পার্ট 10 শিডিউল ট্রাইব। পার্ট 11 রিলেশন উইথ সেন্ট্রি অ্যান্ড স্টেট, রিলেশন, রিলেশন সেন্ট্রি অ্যান্ড স্টেট। পার্ট 11 রিলেশন। পার্ট 12 ফাইন্যান্স। পার্ট 13 ট্রেড। কি বলেছিলাম? 13 ট্রেড, 13 ট্রেড। 12 ফাইন্যান্সের 12টা বেজে গেছে, 13 ট্রেড 12। আচ্ছা, তারপরে 14 সার্ভিসেস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেট। 14 এ 14 এ 14 এ ট্রিবিউনাল, ট্রিবিউনাল 42nd অ্যামেন্ডমেন্টে যেটা জুড়েছে। 14 এ 15 ইলেকশন, 15 ইলেকশন। 16 16 16 স্পেশাল প্রভিশন ফর SC ST OBC। 16 স্পেশাল প্রভিশন ফর SC ST OBC। কারণ 16তে দেখো স্পেশাল প্রভিশন এমনি 15 16 রেসপেক্ট ওখানে পড়েও ছিলাম, আর্টিকেল গুলোর রেসপেক্টে মনে থাকবে। 17 কি? ল্যাঙ্গুয়েজ। 17 কি? ল্যাঙ্গুয়েজ। 18 18 ইমার্জেন্সি, 18 ইমার্জেন্সি। 20 অ্যামেন্ডমেন্ট, 20 অ্যামেন্ডমেন্ট। ব্যাস, এগুলোই আমাদের লাগে, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা একটু শিডিউলটা করে নিই। শিডিউল, শিডিউলে হচ্ছে কি আমার ফার্স্ট শিডিউল স্টেট অ্যান্ড ইউটি, সেকেন্ড শিডিউল স্যালারি, থার্ড ওথ, ফোর্থ রাজ্যসভা, ফিফথ ফিফথ শিডিউল এরিয়া, সিক্সথ সিক্সথ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম, আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম। আচ্ছা, এখানে ফিফথ শিডিউলের ক্ষেত্রে, ফিফথ শিডিউলের ক্ষেত্রে একটা পয়েন্ট যদি বোঝার চেষ্টা করি, ট্রাইবাল এরিয়াস নট ইন, নট ইন নর্থ ইস্ট স্টেট, এটা মনে রাখবে। মানে নর্থ ইস্ট স্টেটের যারা রয়েছে তারা কিন্তু ফিফথ শিডিউলের পার্ট নয়।
নর্থ স্টেট, মানে ওরকম যদি বলা থাকে তাহলে সেটা ফিফথ শিডিউলের পার্ট হবে না। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম বলে দিলাম। সেভেন শিডিউল ডিভিশন অফ পাওয়ার, না তারা কি সিক্সথ এর পার্ট নয়, সিক্সথ এ স্পেসিফিক আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আটে ল্যাঙ্গুয়েজ, আটে ল্যাঙ্গুয়েজ, নয়ে ল্যান্ড রিফর্ম, দশে অ্যান্টি ডিফেকশন, 52তম অ্যামেন্ডমেন্ট 1985। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইনিশিয়ালি ছিল 14, এখন আছে 22। 11th, সরি, 11th হচ্ছে পঞ্চায়েত, 11th হচ্ছে পঞ্চায়েত। সাবজেক্ট হচ্ছে 29। আর 12 হচ্ছে মিউনিসিপ্যালিটি। সাবজেক্ট এখানে কটা? 18। সাবজেক্ট কটা? 18 হয়ে গেল। আচ্ছা, এবার বলছি। 21, 67, 71, 92, 92, 3। 21, 67টা শুধু সিন্ধি, তারপরে বোডো, ডোগরি, মৈথিলি, সান্থালি। 71, 92টা। আর 92, 3-এ, 92, 3-এ কনকানি, মণিপুরি, নেপালি। কনকানি, মণিপুরি, নেপালি। কি বললো বলো? লাস্টেরটা আগে বলেছি, নিচেরটা পরে বলেছি, এরা কিছু বলছে না। সিন্ধি একমাত্র আগে হবে। 21, 67 সিন্ধি হবে, মাঝে হবে কনকানি, মণিপুরি, নেপালি, লাস্টে হবে বোডো, ডোগরি, মৈথিলি, সান্থালি। এরা বলছে না, কি করব। চলো, এবার আমরা চলে যাব পার্লামেন্টের বেশ কিছু ফ্যাক্টসে। লাস্টেরটাতে চারটে আছে, হ্যাঁ। আচ্ছা, পার্লামেন্ট। ওকে, এবার কি দেখি আমরা। পার্লামেন্টের কোশ্চেন আওয়ার যেটা, সেটা হচ্ছে প্রথম ঘন্টাটা কোশ্চেন আওয়ার, প্রথম ঘন্টাটা কোশ্চেন আওয়ার। এবার কোশ্চেন আওয়ারের মধ্যে অনেক রকমের কোশ্চেন থাকে, 11টা থেকে 12টা অনেক রকমের কোশ্চেন থাকে। কি কি কোশ্চেন থাকে? স্টার্ট কোশ্চেন থাকে। কোন স্টেট বা ইউটিতে কোন স্টেট নেই, কি ভাষা এটা আমি বুঝতে পারলাম না, মানে কি কোশ্চেনটা করা হলো। একটা হচ্ছে স্টার্ট কোশ্চেন, ঠিক করে ভালো করে কোশ্চেনটা করো। আর একটা হচ্ছে অর্পিতার করে বলছি, আনস্টার্ট কোশ্চেন। একটা হয় শর্ট নোটিস কোশ্চেন। আর একটা হয় প্রাইভেট মেম্বারের কোশ্চেন। ভালো করে একবার শুনে নেবো আমরা কি বলতে চাইছি। কোন স্টেট বা ইউটিতে এসটি পিপল নেই, এসসি পিপল নেই, সেটা। তো আমি যে দিনকে ইয়ে সেন্সাস পড়াইছি, ওখানে লিখে দিয়েছি যে কোনটাতে এসসি পিপল আছে, এসটি পিপল নেই। কারেন্ট অ্যাফেয়ার্স এর ওখানে বলে দিয়েছি তো। পাঞ্জাবে আমাদের নেই, উত্তরপ্রদেশে নেই। পাঞ্জাবে কি নাই? যাই হোক, এখন জিজ্ঞাসা করে মাথা খারাপ করবো না, অপশন থেকে পারলেই হবে। চলো এদিকে দেখো, পাঞ্জাবে এসসি নেই, ওখানে লিখে দিয়েছি আমি, হ্যাঁ দেখে নেবে। আচ্ছা দেখো, এখানে তাকাও কি বলতে চাইছি। স্টার্ট কোশ্চেন, স্টার্ট কোশ্চেন এখানে 15 দিন।
এটাও 15 দিন, এটাও 15 দিন, এটা less than 10 days। ঠিক আছে, তার মানে স্টার কোশ্চেন 15 দিন নোটিস পিরিয়ড দিতে হবে, আনস্টার্ট কোশ্চেনেও তাই, প্রাইভেট মেম্বারেও তাই, শর্ট নোটিসে শুধু less than 10। এটা নোটিস পিরিয়ডের কথা বললাম, নোটিস পিরিয়ড। এবার স্টার্ট কোশ্চেনে ওরাল আনসার হয়, আনস্টার্ট কোশ্চেনে রিটেন আনসার হয়, প্রাইভেট শর্ট নোটিসেও ওরাল হয়, আর প্রাইভেটে ওরাল বা রিটেন। এবার আমার পরীক্ষাতে কি আসবে? আমার পরীক্ষাতে শুধু এটাই আসবে, আনস্টার্ট কোশ্চেন ওরাল, মানে এখনো পর্যন্ত এটাই আশা করছেন। স্টার্ট কোশ্চেনে সাপ্লিমেন্টারি কোশ্চেন পসিবল, সাপ্লিমেন্টারি কোশ্চেন ইয়েস। আনস্টার্টে পসিবল না, শর্ট নোটিসে পসিবল ইয়েস। প্রাইভেট মেম্বার ডিপেন্ড করছে যে কোশ্চেনটা করছে আর যাকে কোশ্চেনটা করা হচ্ছে। স্টার্ট কোশ্চেন মানেই অ্যাস্থেটিক থাকবে, এটাতে থাকবে না। আর শর্ট নোটিস কোশ্চেন আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স, আর এটা প্রাইভেট মেম্বারের রেজলিউশনের উপর বেস করে হয়ে থাকে। কি ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম পার ডেতে যে স্টার কোশ্চেন করা হয়, পার ডেতে যে স্টার কোশ্চেন করা হয়, তাহলে সেটা কটা করা যেতে পারে? স্টার্ট কোশ্চেন কটা করা যেতে পারে? 20খানা, ম্যাক্সিমাম 20খানা স্টার্ট কোশ্চেন করা যেতে পারে। 20খানা স্টার্ট কোশ্চেন করা যেতে পারে, বাট আনস্টার্ট কোশ্চেনের কোনো লিমিট নেই। আনস্টার্ট কোশ্চেনের কোনো লিমিট নেই, নো লিমিট। 0 আওয়ার, ইন্টারমিডিয়ারি 12টা থেকে 1টা, ইমিডিয়েটলি আফটার কোশ্চেন আওয়ার। আমাদের কনস্টিটিউশনে ছিল না, রুলস অফ প্রসিডিওরের মধ্যে ছিল। 0 আওয়ারের ডিউরেশন বেসিক্যালি ফিক্সড নয়। তাহলে কোশ্চেন আওয়ার থাকবে, তারপরে কি থাকবে? তারপরে আমাদের 0 আওয়ার থাকবে, কোশ্চেন আওয়ার থাকবে, তারপরে 0 আওয়ার থাকবে। আমি সবটা পড়িয়ে নিচ্ছি, সবটা পড়িয়ে নেওয়ার পরে শেষে যার যেখানে সমস্যা হবে আমাকে বলবে, এক্সট্রা যা আমি সব বলে দেবো। আগে আমি আমার মতন করে একটু বলে দিই। তাহলে ফার্স্ট আওয়ার অফ সিটিং, এখানে আমার কি? কোশ্চেন আওয়ার। ফার্স্ট আওয়ার অফ সিটিং কোশ্চেন আওয়ার। এখানে 0 আওয়ার আফটার কোশ্চেন আওয়ার ন্যাচারালি 12টা থেকে 1টা। একটা কোশ্চেন হয়, দ্যাট ইজ হাফ অ্যান আওয়ার ডিসকাশন। হাফ অ্যান আওয়ার ডিসকাশন মানে আধ ঘন্টার ডিসকাশন, 30 মিনিটসের ডিসকাশন। এবার এই 30 মিনিটের ডিসকাশনটা নিশ্চয়ই আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্সে হবে। শর্ট ডিউরেশন ডিসকাশন এনি টাইম হতে পারে। কলিং অ্যাটেনশন মোশন, কলিং অ্যাটেনশন মোশন ডিউরিং দ্য সিটিং, আর্জেন্ট ইম্পর্টেন্সে কলিং অ্যাটেনশন মোশন হতে পারে। অ্যাডজর্নমেন্ট মোশন, অ্যাডজর্নমেন্ট মোশন, অ্যাডজর্নমেন্ট মোশন, এটা এগেইন ইম্পর্টেন্ট একটা সেন্সিওর মোশন। বাট অ্যাডজর্নমেন্ট মোশন থেকে একটা কোশ্চেন আসে, অ্যাডজর্নমেন্ট মোশন থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি এই অ্যাডজর্নমেন্ট মোশনটা আফটার কোশ্চেন আওয়ারই ডিসকাশন হবে, আফটার কোশ্চেন আওয়ারই ডিসকাশন হবে, এটা মনে রাখবো আমরা। ঠিক আছে? আচ্ছা, বাজেট সেশন, মনসুন সেশন, উইন্টার সেশনস আমরা জানি, শুনেছি। বাজেটটা হচ্ছে ফেব্রুয়ারিতে, মনসুনটা জুলাইতে, উইন্টার হচ্ছে নভেম্বরে। পার্লামেন্ট, পার্লামেন্ট সামান্ড বাই প্রেসিডেন্ট, পার্লামেন্ট সামান্ড বাই প্রেসিডেন্ট, পার্লামেন্ট সামান্ড বাই প্রেসিডেন্ট। গ্যাপ থাকবে 6 মাসের, গ্যাপ থাকবে 6 মাসের। আচ্ছা, এই অ্যাডজর্নমেন্ট মোশন করার জন্য মিনিমাম কতজন দরকার? 50 জনকে দরকার, 50 জন দরকার। এবং এখানে স্পিকার এবং 50 জনের সাপোর্ট এখানে দরকার, না হলে এখানে অ্যাডজর্নমেন্ট মোশন হবে না। অ্যাডজর্নমেন্ট মোশন আমাদের হবে না। আর কনফিডেন্স মোশন শুধুমাত্র লোকসভাতে আসে, কনফিডেন্স মোশন শুধুমাত্র লোকসভাতে আসে। আচ্ছা, তারপরে মানি বিল নিয়ে আশা করি আমাদের কিছু বলতে হবে না। মানি বিল অনলি ইন লোকসভা, 14 দিনের জন্য রাজ্যসভা সেটাকে ডিলে করতে পারে। মানি বিলে কোনো জয়েন্ট সিটিং হয় না, প্রেসিডেন্ট এখানে অ্যাসেন্ট দেবে বা উইথহোল্ড করবে, বাট রিটার্ন করতে পারবে না মানি বিলকে, ইত্যাদি ইত্যাদি। আশা করি মানি বিল রিলেটেড সবটা আমরা জানি। আচ্ছা,
লোকসভার প্রিসাইডিং অফিসার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, বিধানসভার স্পিকার, আর বিধান পরিষদেরও চেয়ারম্যান। রাজ্যসভারটা চেয়ারম্যান সেটা ভাইস প্রেসিডেন্ট, বাট পরিষদের এরকম কোনো রকম গল্প নেই। কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসোলিডেটেড ফান্ড, এই যে কনসোলিডেটেড ফান্ড, এটা থেকে স্পিকারের স্যালারি হয়, এবং এটাতে পার্লামেন্টের এখানে পার্লামেন্টের কোনো রকম কোনো ভোট দিতে হয় না স্পিকারের রেসপেক্টে। স্পিকার মানে পার্লামেন্টের থেকে কোনো রকম পারমিশন নিতে হয় না। স্পিকারের স্যালারি চার্জ টু কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, নট ভোটেড ইন পার্লামেন্ট, স্পিকারের রেসপেক্টে। বাট বাদ বাকিগুলো ভোট হয় জানি নিশ্চয়ই, বাদ বাকিগুলো ভোট হয়। আর কন্টিনজেন্সি ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড ইমার্জেন্সি যেহেতু ফান্ড, এটাতে পুরোপুরি প্রেসিডেন্টের ক্ষমতা, পুরোপুরি প্রেসিডেন্টের ক্ষমতা, এখানে কোনো রকম সমস্যা নেই। 108 জয়েন্ট সিটিং, এখানে স্পিকার হেড করে, কিন্তু মানি বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এবং ফাইন্যান্সিয়াল বিল ক্যাটাগরি 2 তে এখানে জয়েন্ট সিটিং হয় না, জয়েন্ট সিটিং হয় না। এখনো পর্যন্ত আমাদের জয়েন্ট সিটিং কতবার হয়েছে? 3বার হয়েছে জয়েন্ট সিটিং, আমাদের 3বার হয়েছে। 3বার কি কি? ডাউরিতে হয়েছে, ব্যাংকিং এর, ডাউরি 61-এ হয়েছে, ব্যাংকিং এর ক্ষেত্রে হয়েছে, হ্যাঁ উঠছি, ব্যাংকিং এর ক্ষেত্রে হয়েছে 78, আর এখানে পটাতে হয়েছে, পটাতে হয়েছে 2002, পটাতে হয়েছে 2002। আচ্ছা, 10 মিনিট বাদে উঠছি, থ্যাংক ইউ মনে করানোর জন্য। পটা মানে হচ্ছে গিয়ে প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট, প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট। তাহলে কি, এইবার হচ্ছে গিয়ে আমাদের যে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স মেকিং পাওয়ার 1, 2, 3, আর আরেকজনের হচ্ছে গিয়ে গভর্নরের হচ্ছে 2, 1, 3, গভর্নরের হচ্ছে 2, 1, 3। আচ্ছা, প্রেসিডেন্টের ওপিনিয়ন অন বিল 111, প্রেসিডেন্টের ওপিনিয়ন অন বিল 111, বাট গভর্নরের ওপিনিয়ন ইন বিল 200, গভর্নরের ওপিনিয়ন ইন বিল 200। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি বলি যে, আচ্ছা মেজরিটি গুলো একবার একটু দেখে নেবে অবশ্যই। আমাদের কনস্টিটিউশনাল ম্যাক্সিমাম যাবতীয় যা কিছু হয়ে থাকে সবকটাই মেনলি সিম্পল মেজরিটিতে হয়ে থাকে। কোনটা কোন মেজরিটিতে হয়? সিম্পল মেজরিটিতে ম্যাক্সিমাম সবকিছু হয়ে থাকে, সিম্পল মেজরিটি। কিন্তু মানে ডে টু ডে বিজনেসেস গুলো সিম্পল মেজরিটিতে হয়ে থাকে, ডে টু ডে বিজনেস সিম্পল মেজরিটিতে হয়ে থাকে। বাট ইমপিচমেন্ট ওরিয়েন্টেড যাবতীয় যা কিছু রয়েছে সেটা একদমই ঠাই। ইমপিচমেন্ট বা যেগুলো হচ্ছে গিয়ে বড় বড় জিনিস, যেমন ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, ইমার্জেন্সি, এই সমস্ত কিছু যাবতীয় যা কিছু স্পেশাল মেজরিটিতে হয়ে থাকে, এটা কিন্তু আমরা খেয়াল রাখবো। এটার একটা পয়েন্ট যদি কারোর মনে হয় স্পেসিফিক করে, এই জায়গাটা একটু ডিটেলে দেখবেন নিজেরা কোনটা কোন মেজরিটিতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের আহ এইবার আমার কাছে লাস্ট পড়ে রয়েছে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের, না সরি অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ ঠিকই বলেছি, অ্যামেন্ডমেন্ট মুছছে না কেন, অ্যামেন্ডমেন্ট, আর হচ্ছে গিয়ে আহ ইয়েগুলো কি বলে ওটাকে, বডিজ গুলো, কনস্টিটিউশনাল বডিজ অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডিজ এক তো করিয়ে দিলাম। আর তুমি যে অ্যাক্টগুলো বলছো ওগুলো জিকের পার্ট। এবার তোমরা বলো কি কি জানতে চাইছো। এই লিঙ্কটা পর্যন্ত আমি থেকে তারপরে একটু গ্যাপে আসছি, ওটা আমি পরে বলছি। এটা ছাড়া, এইটুকু ছাড়া আর কি জানতে চাইছো? কারণ দেখো, প্রেসিডেন্টের আর্টিকেল আমরা বহুবার করেছি, পিএম সিএম এগুলো আমি বহুবার পড়িয়েছি, গভর্নরের আর্টিকেল আমরা বহুবার পড়েছি, এগুলো এখন আমি আর আলোচনা করছি না, এগুলো একটু যদি মনে করো নিজেরা দেখে নেবে, কারণ বডিজ পড়াবো, অ্যামেন্ডমেন্ট পড়াবো। সিটিজেনশিপ থেকে, সিটিজেনশিপ থেকে কোশ্চেন যদি বলা যায়, আচ্ছা বলে দিচ্ছি হাইকোর্ট, হাইকোর্টটা ডিপিএসপি থেকে তো তোমার আর্টিকেলই আসবে শুধু, ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটিস, ওরকম গান্ধিয়ান টান্দিয়ান ওরকম ভাগ টাগ দেবে না, ঠিক আছে? বললে যখন এখনো পড়াবো ভুলেই যাবে। তো আমি এক কাজ করব, এই দুটো জিনিস যেটা বললে গান্ধিয়ানের ইয়ে, ওটা আমি আরেকবার তোমাদের ওই মেসেজে হঠাৎ করে একবার পাঠিয়ে দেবো, তখন দেখে নিও, তখন হয়তো চোখে দেখাতে
বেটার কিছু হবে। আচ্ছা, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট ডিটেলস আর সিটিজেনশিপের ক্ষেত্রে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে যেটুকু আসতে পারে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট হচ্ছে 1 to 4। সুপ্রিম কোর্ট ফর্ম হয়েছে কবে? জানুয়ারি মাসের 28 তারিখ 1950। সুপ্রিম কোর্টের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। সুপ্রিম কোর্টের সিট কোথায়? এখানে দিল্লিতে অবস্থিত, অ্যাকর্ডিং টু আর্টিকেল 30। সুপ্রিম কোর্টের কোর্ট অফ রেকর্ড কততে আছে? 1 to 9। সুপ্রিম কোর্ট এখানে গার্জিয়ান অফ কনস্টিটিউশন। ইয়েস। সুপ্রিম কোর্টের এই মুহূর্তে আমাদের অরিজিনাল, এই মুহূর্তে স্ট্রেংথ কত? 1+33 মানে 34। একদম অরিজিনাল কটা ছিল? 1+1+7, অরিজিনাল ছিল 1+7। এখন কলিজিয়াম সিস্টেমের আন্ডারে এখানে হয়ে থাকে। এবার আমাদের যে ডিফারেন্ট জাজেস কেসগুলো রয়েছে, বাট ওটা যেহেতু ইনভ্যালিড আমার মনে হয় না লাগবে। শুধু একটা জিনিস একটু আমরা মাথায় রাখার চেষ্টা করব, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যে হাইকোর্টের মানে সুপ্রিম কোর্টের যদি কাউকে জাজেস হতে হয় তাহলে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। হাইকোর্ট যদি হয় তাহলে 5 বছরের এখানে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর 10 বছরের অ্যাডভোকেট হতে হবে যদি সে হাইকোর্টের হয়। 5 বছরের হাইকোর্ট জাজ হতে হবে আর 10 বছরের অ্যাডভোকেট হতে হবে যদি হাইকোর্টের হয়। ডিস্টিংগুইশড জুরিস্ট প্রেসিডেন্টের কথাতে হতে পারে। এর কোনো আপার এজ লিমিট আছে? আপার এজ লিমিট কিন্তু কিছু স্পেসিফাই করা নেই, কিন্তু রিটায়ারমেন্ট এজ স্পেসিফাই করা হচ্ছে, সেটা হচ্ছে 65। অ্যাপয়েন্টমেন্ট করা হয় প্রেসিডেন্টের দ্বারা। সিজিআই কে অ্যাপয়েন্ট করা ছাড়া, সিডিআই অ্যাপয়েন্ট করা ছাড়া আমরা যদি দেখি, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, আহ, আচ্ছা এই ডেটাটা একটুখানি একবার রিচেক করো তো, এক্ষুনি করো এটা। এটা একবার রিচেক করো এখনই, ঠিক বলছি না ভুল বলছি একবার দেখে নাও, কারণ আপডেট হয়েছে কিনা এখনই একটু বলো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সিজিআই মাস্ট বি কনসাল্টেড ফর আদার জাজেস। সিজিআই মাস্ট বি কনসাল্টেড ফর আদার জাজেস। এই যে পার্টটা, এটাকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে একটুখানি বোঝার চেষ্টা করো যে মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার রেসপেক্টে তাকে তো প্রেসিডেন্ট এখানে কনসাল্ট করে দিচ্ছে, বাট অন্যান্য যদি কাউকে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য সিজিআই অন্যান্য জাজেসের সাথে এখানে কনসালটেশন করবে। এনজ্যাক কবে এসেছিল? 99th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, যেটা স্ট্রাক ডাউন হয়ে গেছে 2015-তে। স্ট্রাক ডাউন হয়ে গেছে 2015-তে। তারপরে এটা কেউ প্লিজ বলো, 133 আছে তো? 133 আছে। ওকে, 133 আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে জাজেসদের এনকোয়ারি অ্যাক্ট আছে একটা, যেটা জিজ্ঞাসা করা হয় 1968। জাজেসদের এনকোয়ারি অ্যাক্ট একটা হয় যার নাম হচ্ছে 1968। এখনো পর্যন্ত কাউকে 137 আছে, 1+37, কারেক্ট ওটাই জিজ্ঞাসা করছিলাম। 38 বলছে। হুম। হুম, তাহলে এটা 1+37 হয়ে গেছে, হ্যাঁ। 38। আপডেট, এভরিওয়ান আপডেট, নিজের ব্রেনে আপডেট করো। আচ্ছা, ইমপিচমেন্ট এখানে এখনো পর্যন্ত কি কেউ হয়েছে? না, কেউ ইমপিচমেন্ট হয়নি, এখনো পর্যন্ত কাউকে ইমপিচ করা হয়নি। এদের স্যালারি কোথা থেকে দেওয়া হয়? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। আচ্ছা, তারপরে এরা রিটায়ারমেন্টের পরে আর কি আফটার রিটায়ারমেন্ট এখানে কাজ করতে পারে? হ্যাঁ, চাইলে পারে, যদি ডেকে নিয়ে আসে তাহলে পারে। যদি ডেকে নিয়ে আসে তাহলে পারে। উম, ঠিক আছে, আমি এত কনফিউশন হচ্ছে যখন, এটা আপডেটেড হয়েছে কিনা আমি একবার দেখে তোমাদের জানিয়ে দেবো, আমার মনে থাকবে। অ্যাডহক জাজেস 127, অ্যাডহক জাজেস 127, আর অ্যাক্টিং জাজেস 126। অ্যাক্টিং জাজেস 126। অরিজিনাল জুরিসডিকশন 131, অরিজিনাল জুরিসডিকশন 131, রিট তো 32। অ্যাপিলেট জুরিসডিকশন 132, অ্যাপিলেট জুরিসডিকশন 132, 133 পরপর থাকে, 132 দিয়ে ওটা চলে আসবে।
আচ্ছা, অ্যাডভাইজারি জুরিসডিকশন 143, তার মানে হচ্ছে কি সুপ্রিম কোর্ট এখানে চাইলে, প্রেসিডেন্ট এখানে যদি সুপ্রিম কোর্টের ওপিনিয়ন চায়, তাহলে এখানে কি করতে পারে, এখানে হচ্ছে ল বা ফ্যাক্টের রেসপেক্টে সে ওপিনিয়ন চাইতে পারে সুপ্রিম কোর্টের থেকে। বাট সুপ্রিম কোর্ট এখানে চাইলে ওপিনিয়ন দিতেও পারে, নাও দিতে পারে। এমন নয় যে সুপ্রিম কোর্টও বাধ্য ওপিনিয়ন দিতে। আবার সেই ওপিনিয়নটা প্রেসিডেন্ট শুনতেও পারে, নাও শুনতে পারে, সেও বাধ্য নয়, কেউই বাধ্য নয়। রিভিউ জুরিসডিকশন 137, রিভিউ জুরিসডিকশন 137, এবং এই রিভিউ পিটিশন এখানে আমাদের কি হবে, রিভিউ পিটিশন এখানে হবে আমাদের কততে, 30 ডেজ, 30 ডেজ, 30 ডেজ, 30 ডেজ। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের হাইকোর্ট। হাইকোর্ট হচ্ছে 214, হাইকোর্টের কোর্ট অফ রেকর্ড 215, হাইকোর্ট 214, হাইকোর্টের কোর্ট অফ রেকর্ড 215। এই মুহূর্তে আমাদের হাইকোর্ট সংখ্যা কত, 25টা হাইকোর্ট রয়েছে। ক্যালকাটা হাইকোর্ট সবচেয়ে ওল্ডেস্ট, 1862, এবং নিউয়েস্ট হাইকোর্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশ 2019, অন্ধ্রপ্রদেশ अमरावती 2019। লার্জেস্ট হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট, লার্জেস্ট এখনো পর্যন্ত এলাহাবাদ হাইকোর্ট রয়েছে। আচ্ছা, হাইকোর্টের ক্ষেত্রে এখানে আমাদের রেসপেক্টে যেটা মনে রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর, কলকাতা হাইকোর্টের পার্ট। আর বেশ কিছু স্ট্যাটিক কোশ্চেন থাকে, যেমন তামিলনাড়ু, পুদুচেরি, চেন্নাই হাইকোর্টের পার্ট, কেরালা, লাক্ষদ্বীপ, কেরালা হাইকোর্টের পার্ট, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের পার্ট, গোয়া, দমন দিউ, নগর হাভেলি, মহারাষ্ট্র, মুম্বাই হাইকোর্টের পার্ট, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গুয়াহাটি হাইকোর্টের পার্ট। আচ্ছা, এবার এখানে আমরা যদি দেখি যে হাইকোর্টের চিফ জাস্টিস অ্যান্ড আদার জাজেস অ্যাপয়েন্টেড বাই, হাইকোর্টের চিফ জাস্টিস কি 25 তো, এটা আবার চেঞ্জ হয়েছে নাকি একটু দেখে নাও। হাইকোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিস অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, হাইকোর্টের চিফ জাস্টিস অ্যান্ড আদার জাজেস appointed by president with consultation of the governor of the state, with consultation of governor of the state। এখানে রিটায়ারমেন্টের এজ কত, 62, রিটায়ারমেন্টের এজ হচ্ছে 62। আর প্রেসিডেন্ট ক্যান ট্রান্সফার এনি হাইকোর্ট জাজ, এটা আমি কি বলেছিলাম, 222, এনি, আসছি, 222, প্রেসিডেন্ট ক্যান কনসাল্ট 222, 222। আচ্ছা, তারপরে কি ওথ, এখানে যদি অ্যাডমিনিস্টার করা হয়, ওথ অ্যাডমিনিস্টার করা হয়, তাহলে গভর্নর অফ স্টেটের থেকে ওথ নিতে হবে। রিমুভাল কে করবে, প্রেসিডেন্টই করবে, রিমুভাল কে করবে, প্রেসিডেন্টই করবে, রিমুভাল প্রেসিডেন্টই করবে। অ্যাডিশনাল জাজ এখানে ম্যাক্সিমাম, হাইকোর্টের যদি কেউ অ্যাডিশনাল জাজ হিসেবে অ্যাপয়েন্টেড হয়, তাহলে ম্যাক্সিমাম তাকে 2 বছরের জন্য এখানে টার্ম দেওয়া হবে, ম্যাক্সিমাম 2 বছরের জন্য এখানে তাকে টার্ম দেওয়া হবে। আচ্ছা, আর জুরিসডিকশন যদি এখানে বলা হয় হাইকোর্টের ক্ষেত্রে, রিট জুরিসডিকশন আমি আগেও বলেছি যে হাইকোর্ট চাইলে ফান্ডামেন্টাল রাইট প্লাস আদার পারপাসের রেসপেক্টেও এখানে কি করতে পারে, আদার পারপাসের রেসপেক্টেও তার এখানে রিট জুরিসডিকশন চালু করতে পারে, রিট জুরিসডিকশন চালু করতে পারে। কিন্তু কিন্তু 226, এটা একটা খুব সুন্দর কোশ্চেন, 226 is not a fundamental right, this is a constitutional provision, this is not a fundamental right, this is a constitutional provision। এটা হচ্ছে আমাদের বলে দিলাম হাইকোর্ট। আর কি বলো, এই লিঙ্কটাতে 2 মিনিট বাকি আছে, আর কি। আচ্ছা, কালার্স ইন পার্লামেন্টটা বলে দিই, সিটিজেন বললে না, সিটিজেনটা বলছি। কালার্স, কালার্সে কি ছিল, কোনটা বলছি বলো তো, কালারে কি, এগুলো কি কোশ্চেন বলো, স্টার্ট কোশ্চেনের কালার কি, কোনটার কি কালার বলো, ভুলে গেছো না মনে আছে?
আচ্ছা, বলে দিচ্ছি কি কি কালার ছিল, সেটা কি মনে আছে? স্টার্ট কোশ্চেন হচ্ছে গ্রিন, ইম্পর্টেন্ট যেহেতু তাই গ্রিন, ইম্পর্টেন্ট যেহেতু তাই গ্রিন। আনস্টার্ট ইম্পর্টেন্ট নয়, বাট এটা হচ্ছে হোয়াইট। আচ্ছা, শর্ট নোটিস কোশ্চেন, শর্ট নোটিস, এটা হচ্ছে লাইট পিঙ্ক, লাইট পিঙ্ক। আর প্রাইভেট মেম্বার, প্রাইভেট মেম্বার এটা ইয়েলো, প্রাইভেট মেম্বার ইয়েলো, ইয়েলো ডার্টি ফেলো বলেছিলাম, ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো। কনস্টিটিউশনাল বডিজ আর নন কনস্টিটিউশনাল বডিজ কি জিনিস? কি জিনিস তো আমরা জানি, বাট সবকটারই যেগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে আমরা কথা বলি। প্যাক, প্যাক আমাদের 1921-এ ফার্স্ট তৈরি হয়েছে, এবং এই প্যাক এখানে কি করে, এক্সামাইন করে অডিট রিপোর্ট অফ ক্যাগ, বা ক্যাগ তার রিপোর্ট কোথায় জমা দেয়, প্যাকের কাছে জমা দেয়। 22 জন হচ্ছে টোটাল মেম্বার, 15 জন ফ্রম লোকসভা আর 7 জন ফ্রম রাজ্যসভা। প্যাকের চেয়ারপারসন অলওয়েজ আমরা জানি প্যাক প্যাক করবে কোথা থেকে, অপোজিশন পার্টির থেকে, তাই অপোজিশন পার্টির থেকে। এখানে অলওয়েজ এটা একটা কনভেনশনের ব্যাপার যে অপোজিশন পার্টি থেকেই এখানে বিলং করবেন যিনি হচ্ছেন গিয়ে চেয়ারপারসন হবে। এবং এখানে পলিসি ডিসিশনে শুধুমাত্র, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, পলিসি ডিসিশনের ব্যাপারে কিন্তু প্যাকেরা কোশ্চেন করতে পারে না। পলিসি ডিসিশনের ব্যাপারে প্যাকেরা কোশ্চেন করতে পারে না। প্যাকেরা শুধুমাত্র তোমার কিভাবে মানিটা স্পেন্ড হবে তার ব্যাপারে কথা বলতে পারে, মানিটা স্পেন্ড হবে এক্সপেন্ডিচারের ব্যাপারে কথা বলতে পারে। তাই জন্য মানি এক্সপেন্ডিচার যেহেতু, তাই জন্য এটা ফাইন্যান্স মিনিস্ট্রির পার্ট, ফাইন্যান্স মিনিস্ট্রির পার্ট। ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে এর আর কি দেখ, মিটস ওভার আন্ডার দি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ঠিক আছে, এরকম মনে রাখবে। আচ্ছা, এস্টিমেটস কমিটি, এস্টিমেটস কমিটি কি? এস্টিমেটস কমিটি হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কমিটি, যেখানে 30 জন হচ্ছে টোটাল মেম্বার, এবং এখানে শুধুমাত্র লোকসভা থেকে লোকজন আসে, কোনো রাজ্যসভার কেউ থাকবে না। এখানে এক্সপেন্ডিচারকে স্টাডি করা নিয়ে এখানে কাজ, এবং এখানে চেয়ারপারসন অলওয়েজ রুলিং পার্টি থেকে বিলং করবে, চেয়ারপারসন অলওয়েজ রুলিং পার্টি থেকে বিলং করবে। এবং এটি, এটি একটি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, এটি একটি কন্টিনিউয়াস ইকোনমিক কমিটি, কন্টিনিউয়াস ইকোনমির কমিটি, কন্টিনিউয়াস ইকোনমির কমিটি। এটা ইম্পর্টেন্ট, কন্টিনিউয়াস, কারণ এটা কখনো বন্ধ হয় না, এটা বন্ধ হলে তো সরকারের খরচাপাতি কোথা থেকে কি হবে, বন্ধ হয়ে যাবে। তাই এটা কন্টিনিউয়াস কমিটি, এটা বন্ধ হয় না। তারপরে হচ্ছে কমিটি অফ পাবলিক আন্ডারটেকিং, কমিটি অফ পাবলিক আন্ডারটেকিং মানে পাবলিক আন্ডারটেকিং। এখানে বেসিক্যালি এই যে কমিটি অফ পাবলিক আন্ডারটেকিং আছে, বা প্যাকের মতনই এটাও 22, প্যাকের মতনই এটাও 22, 15 আর 7, 15 হচ্ছে লোকসভা, 7 রাজ্যসভা। কিন্তু এরা গভর্নমেন্টের পলিসির উপর কোনো রকম কোনো কোশ্চেন করতে পারে না, গভর্নমেন্টের পলিসির উপর কোনো কোশ্চেন করতে পারে না, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের আহ একটা কমিটির সম্পর্কে একটু জেনে রাখা ভালো, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এটা কি টাইপের কমিটি? জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এটা হচ্ছে আমাদের অ্যাডহক কমিটি, এটা হচ্ছে আমাদের অ্যাডহক কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এটা হচ্ছে আমাদের অ্যাডহক কমিটি। তারপরে আমাদের মনে রাখতে হবে রুলস কমিটি, রুলস কমিটি, রুলস বললেই স্পিকারের যে, স্পিকার বলাটা ভুল, এক্সামাইন দ্য রুলস অফ প্রসিডিওর, এক্সামাইন দ্য রুলস অফ প্রসিডিওর, সেটা হচ্ছে কি রুলস কমিটি। লোকপাল, লোকপাল কে নিয়ে যদি কথা হয়, লোকপাল লোকায়ুক্তা অ্যাক্ট হচ্ছে 2013, লোকপাল লোকায়ুক্তা অ্যাক্ট 2013, যেটা কেম ইন টু ফোর্স 2014। এটি কি স্ট্যাটুইটারি বডি? এটা স্ট্যাটুইটারি বডি বাট নট কনস্টিটিউশনাল, দিস ইজ স্ট্যাটুইটারি বডি নট কনস্টিটিউশনাল। আমাদের পার্লামেন্টে এর কোনো আর্টিকেল আমাদের নেই, কোনো আর্টিকেল নেই। এখানে আমাদের জুরিসডিকশন, এর লোকপালের জুরিসডিকশন সব জায়গাতে আছে, মানে পিএম, মিনিস্টার, এমপি, গ্রুপ ABCD অফিসার, PSU এমপ্লয়ি, সবার 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 উপরে আছে, কিন্তু কোনো রকম রেস্ট্রিকশনস ছাড়া, কোনো রকম রেস্ট্রিকশনস ছাড়া। এখানে রেস্ট্রিকশনস কে মাথায় রাখতে হবে। জুডিশিয়ারি,
জুডিশিয়ারির কি কোনো কনসেপ্ট, জুডিশিয়ারির কি কোনো কনসেপ্ট লোকপালের আন্ডারে আছে? না। এসবের ওয়ালা একটু বলবেন মনে হয়। কি কি বলবো ফার্স্ট? আচ্ছা আচ্ছা, কোথায় প্রথম প্রথম হয়েছে সেটা বলবো, তাই তো? বলছি বলছি। হ্যাঁ, তাহলে 2013, 2014 জুডিশিয়ারি এখানে লোকপালের আন্ডারে কিন্তু নেই। এবার লোকপালে কজন মেম্বার ভালো করে দেখো, 1+8। লোকপালের মেম্বার 1+8, 1+8 লোকপালের মেম্বার, লোকপালের মেম্বার 1+8। এখানে মেম্বারের যে লোকজন তারা 50% জুডিশিয়াল ডিপার্টমেন্ট থেকে বিলং করে, 50% নন জুডিশিয়াল ডিপার্টমেন্ট থেকে বিলং করে। 50% জুডিশিয়াল, 50% নন জুডিশিয়াল, যার মধ্যে থেকে এসসি, এসটি এবং ওবিসি, এসটি, এসটি এবং ওবিসি, মাইনরিটি, উমেন, এরা সবাই থাকে। মাইনরিটি, উমেন, এরা সবাই থাকে। এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, উমেন, এরা সবাই থাকে 1+8 লোকপাল। আচ্ছা, তারপরে কি ব্যাপার? তারপরের ব্যাপার হচ্ছে গিয়ে যে এদের সিলেকশন কমিটি। বাট আমি সিলেকশন কমিটিটা বলেই দিচ্ছি, বাট আমার মনে হয় না এটা পরীক্ষাতে আসার চান্সেস আছে, লোকপালের সিলেকশন কমিটি প্রিলিতে। তবু একটু ছোট করে বলে দিই, সিলেকশন কমিটিতে কে থাকবে? সিলেকশন কমিটিতে পিএম হবেন চেয়ারপারসন, এটা না আসার চান্সই বেশি। পিএম হবেন চেয়ারপারসন। লোকসভার স্পিকার থাকবেন, পিএম হবেন চেয়ারপারসন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন, অথবা সে কাউকে রেকমেন্ড করবে। আর লিডার অফ অপোজিশন থাকবে, এইটা একটু ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। লোকপালের সিলেকশন প্রসেসে লিডার অফ অপোজিশন থাকে। লোকপালের সিলেকশন প্রসেসে লিডার অফ অপোজিশন থাকে। দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন কি, লোকপাল 2013 এলো 2014, 1+8। আর লোকপালের টেনিওর কত? আচ্ছা, প্রথম লোকপালের নাম হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ, যিনি কিনা 2019-এ এসেছিল। 2019-এ এসেছিল। লোকপালের টেনিওর কত? লোকপাল যারা হয় তাদের টেনিওর কত? এখন মানিক রাও খানউইলকার, লোকপালের লোকেদের টেনিওর কত? 570। 570। লোকপালের টেনিওর হচ্ছে 570, 570। ঠিক আছে। আচ্ছা, লোকায়ুক্তা, লোকায়ুক্তা ফার্স্ট কবে এসেছিল? লোকায়ুক্তা ফার্স্ট কবে এসেছিল? আর কোথায় এসেছিল? লোকপাল আর লোকায়ুক্তার মধ্যে ডিফারেন্স কি? লোকপাল আর লোকায়ুক্তার মধ্যে ডিফারেন্স কি? লোকপাল তো আমার সেন্ট্রাল লেভেলে, আর লোকায়ুক্তা হচ্ছে কি আমার স্টেট লেভেলে। লোকায়ুক্তা ফার্স্ট টাইম এসেছে এই, না, একদমই না, 2000 না। লোকায়ুক্তা ফার্স্ট টাইম এসেছে, আমাদের 1971 মহারাষ্ট্রতে। 1971 মহারাষ্ট্রতে লোকায়ুক্তা ফার্স্ট টাইম এসছে। আচ্ছা, আমরা যদি হিউম্যান রাইটস কমিশনকে নিয়ে কথা বলি, হিউম্যান রাইটস কমিশন, আমার 1993। হিউম্যান রাইটসে এখানে কতজন মেম্বার থাকবে? হিউম্যান রাইটসের মেম্বার সংখ্যা কত? হিউম্যান রাইটসের মেম্বার সংখ্যা কত? মেম্বার সংখ্যা মনে আছে হিউম্যান রাইটসের? হিউম্যান রাইটসের টেনিওর 370। হিউম্যান রাইটসের টেনিওর 370। হিউম্যান রাইটসের টেনিওর 370। এটা মনে রেখো কিন্তু, এটাই একমাত্র হিউম্যান রাইটসের, এটা 370। না না, মেম্বারের টেনিওর, ঠিক আছে। আচ্ছা, আর এখানে মেম্বার সংখ্যা হচ্ছে গিয়ে চেয়ারম্যান+5। চেয়ারম্যান+5, ফুল টাইম মেম্বার চেয়ারম্যান+5। চেয়ারম্যান+5।
লোকপালেরটা বেশি ইম্পর্টেন্ট, 1+8। হিউম্যান রাইটস ফুল টাইম মেম্বার তাহলে 6 হবে, ঠিক আছে। হিউম্যান রাইটস এর এক্স অফিসিও মেম্বার 7, বাট নট ইম্পর্টেন্ট। এক্স অফিসিও মেম্বার 7 জন, ফুল টাইম মেম্বার 6 জন। হিউম্যান রাইটস এর ফুল টাইম মেম্বার 6 জন, এক্স অফিসিও মেম্বার 7 জন। 6 জনটা ইম্পর্টেন্ট, 7 জনেরটা ইম্পর্টেন্ট নয় সেভাবে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সিভিসি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। সিভিসির ইয়ার হচ্ছে 1964। সান্থানাম কমিটি। সিবিসি এখানে যদি বলা হয় স্ট্যাটুইটারি স্টেটাস কবে পেয়েছে, 2003। 2003-এর অ্যাক্টে স্ট্যাটুইটারি স্টেটাস পেয়েছে। সিবিসির লোকেশন হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। সিবিসির ক্ষেত্রে সেন্ট্রাল ভিজিলেন্স এবং 2 জন আরেক মেম্বার থাকে। সিবিসিতে বেশি লোক থাকে না, সিবিসিতে 1+2 এখানে মেম্বার থাকে। সিবিসির লোকেরা ফার্দার অ্যাপয়েন্টমেন্ট হবে না। সিবিসির লোকেদের, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের মেম্বারদের ফার্দার অ্যাপয়েন্টমেন্ট হবে না। সিবিসির ক্ষেত্রে 465, এখনো পর্যন্ত আমরা কি পড়লাম? লোকপালের ক্ষেত্রে 1, 8, 5, 70 আমরা পড়লাম। ওখানে 1+5 অ্যান্ড +7 হিউম্যান রাইটস, সেটা পড়লাম আমরা 370। তারপরে আমরা সিবিসি পড়ছি। সিবিসিতে আমাদের এখানে মেম্বার 1+2, আর এখানে 465 সিবিসি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সিআইসি, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন সিআইসি কাজ করে রাইট টু ইনফরমেশনের অ্যাক্টের আন্ডারে, দ্যাট ইজ 2005। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই অ্যাক্ট 2005-এর আন্ডারে কাজ করে। সিআইসির যে এজ লিমিট, সেই এজ লিমিট এখানে এই মুহূর্তে রয়েছে 65 আছে। এজ লিমিট 65 রয়েছে। এগেইন সেন্ট্রাল ইনফরমেশন যেহেতু কমিশন, এর ফার্দার অ্যাপয়েন্টমেন্ট পসিবল নয়। সিবিসিরও যেমন ফার্দার অ্যাপয়েন্টমেন্ট পসিবল নয়, এরও ফার্দার অ্যাপয়েন্টমেন্ট পসিবল নয়। এটা ইম্পর্টেন্ট, ফার্দার অ্যাপয়েন্টমেন্ট এখানে পসিবল নয়। আচ্ছা, তারপরে এখানে এই যে সিভিসি, সিআইসি, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, স্টেটের যে ইনফরমেশন কমিশন হবে, সে ডাইরেক্টলি গভর্নরের দ্বারা অ্যাপয়েন্টেড হবে। বাট এর যখনই রিমুভাল হবে প্রেসিডেন্টের দ্বারা, সুপ্রিম কোর্টের যে অ্যাক্ট, সুপ্রিম কোর্টের এনকোয়ারি, সেই এনকোয়ারির বেসিসেই এখানে তাকে আর কি রিমুভ করা হবে। আচ্ছা, তারপরে আমরা যদি চলে আসি একটা জায়গায়, সেটা কি? সেটা হচ্ছে যে ন্যাশনাল কমিশন ফর এসসি এসসি 338, এসসি 338, এটা খেয়াল করবো আগে। 338-এর এটা হচ্ছে এসটি, আর ওবিসি 338-এর বি। তারপরে এখানে আমরা যদি আরেকটা কথা বলি, ন্যাশনাল কমিশন ফর উমেন, এটা কত? 1992 উমেন অ্যাক্টের দ্বারা এস্টাবলিশড হয়েছে 1992-তে। 1990-র উমেন অ্যাক্টের দ্বারা এস্টাবলিশড হয়েছে 1992-তে। দেখো, যেটুকু লাগবে আমি সেটুকু বলে দিচ্ছি, হ্যাঁ। আর এখানে ন্যাশনাল কমিশন মাইনরিটিটাও 1992-এর আন্ডারে।
মাইনরিটি, এই মুহূর্তে নোটিফাইড মাইনরিটি আমাদের এখানে কটি রিলিজিয়াস মাইনরিটি নোটিফাইড বলতে পারবে? হাউ মেনি রিলিজিয়াস মাইনরিটি ইজ নোটিফাইড? How many religious minority notified? Yes, answer is 6. Answer is 6. কারা কারা religious minority notified? 6 কারা কারা? মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, পার্সি, জৈন। মুসলিম, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, পার্সি, জৈন। আচ্ছা, তারপরে এখানে এখান থেকে এই কোশ্চেনটা হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে যেগুলো সোজা কোশ্চেন, ইলেকশন কমিশন 324, ইলেকশন কমিশন 324, 665, বাদ বাকি কিছু বলার দরকার নেই। ইলেকশন কমিশন, আর ইলেকশন কমিশনের এখানে মেম্বার সংখ্যা এই মুহূর্তে 1+2, 1+2। সুকুমার সেন ছিলেন প্রথম। আচ্ছা, তারপরে হচ্ছে ফাইন্যান্স কমিশন 280, 5 বছর অন্তর অন্তর হয়, 1+4। এটাও আমাদের কত? 665, 665 ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশন 665 না, 5 বছর। ফাইন্যান্স কমিশন কবে থেকে 665 হলো? ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন এখানে 665, ইউপিএসসি 665, ক্যাগ 665, বাকি কেউ নয়। আচ্ছা, এখানে ইউপিএসসি 315, ইউপিএসসি 315, এটা যেটা কথা হলো 665, ফার্দার অ্যাপয়েন্টমেন্ট হবে না, ফার্দার অ্যাপয়েন্টমেন্ট হবে না, রেজিগনেশন প্রেসিডেন্টের দ্বারাই দেবে। আর যদি সেটা স্টেটের হয় তাহলে 662, সেটা 662। আর কি আছে বলো তো? আর কি আছে? আর কেউ আছে যেটা আমাদের পড়তে হয়? আর কিছু? হ্যাঁ, এটা তো এমসিকিউ তে দিয়েছিলাম তোমাদেরকে করার। আর কিছু আছে? অ্যাপয়েন্টমেন্ট আর রেজিগনেশন একসাথে? কার অ্যাপয়েন্টমেন্ট কার রেজিগনেশন? মানে কে অ্যাপয়েন্ট করে কাকে আর কে কাকে রেজিগনেশন করে? আচ্ছা, সব অ্যাপয়েন্টমেন্ট তো প্রেসিডেন্টই করে। আর স্টেটের লেভেলে সব অ্যাপয়েন্টমেন্ট গভর্নরই করে। শুধুমাত্র রেজিগনেশনের রেসপেক্টে এই যে স্টেটের এই ক্ষেত্রেই এই শুধু এইটাই মনে রাখতে হবে যে ইউপিএসসি বা স্টেট সার্ভিসের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট এখানে গভর্নর করলেও তার যে রিমুভাল সেটা প্রেসিডেন্টই করবে, শুধু এইটাই। এবং হাইকোর্টের রেসপেক্টে যেটা বললাম, হাইকোর্টের যে চিফ জাস্টিস অ্যান্ড হাইকোর্টের যে হাইকোর্টের চিফ জাস্টিসকে এখানে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করবে উইথ রেসপেক্ট অফ কনসালটেশন অফ দি গভর্নর। আর রিমুভালের ক্ষেত্রেও এখানে প্রেসিডেন্টের খেয়াল রাখতে হবে। আর তেমন করে তো কোনো আলাদা কোশ্চেন হয় না এখান থেকে। স্টেট সার্ভিস গভর্নর নয়, কোশ্চেন আমি একটা তোমাদের এমসিকিউতে দিয়েছিলাম স্পেসিফিক, দেখবে স্টেট সার্ভিসের ক্ষেত্রে স্টেট সার্ভিসের কোনো একজন ব্যক্তি যদি রেজিগনেশন দিতে চায় তাহলে তে গভর্নরকে রেজিগনেশন দেবে, বাট যদি তাকে রিমুভাল করতে হয় তাহলে প্রেসিডেন্ট রিমুভ করবে। রেজিগনেশন, রিমুভাল। আর কিছু বলো, আর কি কোশ্চেন্স আছে? বাকি কমিটিজ গুলো আমি তোমাদের জিকে সেকশনে করাবো, আমি আগেই বলেছি। এসসি এসটি বাইফার্কেশন, অ্যামেন্ডমেন্ট। দেখো, এসসি এসটির অ্যামেন্ডমেন্টের রেসপেক্টে এই একটা কোশ্চেনই আসে, ওই যেটা বললো 89 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। এটাতে হচ্ছে এসসি এসটি দুই ভাগে ভাগ হয়ে গেছে, এবং এটা কেম ইন্টু ফোর্স যেটা আমরা বললাম 2004। এবং এখানে হচ্ছে গিয়ে যার আন্ডারে এনসিএসসি 338 আর এনসিএসটি 338-এর এ। আচ্ছা, হাইকোর্টের জাজের স্যালারি কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে দেওয়া হয়, কিন্তু
পেনশন এখানে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া দেয়, একদমই তাই। তার কারণ হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের সাথে ব্যাপারটা কানেক্টেড। যেমন কিনা অ্যাপয়েন্টমেন্ট যার থ্রু দিয়ে হচ্ছে, যেহেতু তুমি স্টেটের রেসপেক্টে কাজ করছো, তাই সেটা, ওটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, সেই জন্য সেটা তার স্টেটের কনসলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে হয়। কিন্তু তুমি আদতেও যে রিপ্রেজেন্টেটিভ হচ্ছ, যেহেতু তুমি ফার্দার সেটা ইন্ডিয়ান অ্যাজ আ হোল রিপ্রেজেন্টেটিভ হচ্ছ, তাই ওটা ইন্ডিয়ার কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। এটা ঠিক কথা। বাকি এক্সপেক্টেড দেখো, পরীক্ষাতে আমি একটা জিনিস পলিটি আর ইকোনমিক্স এর রেসপেক্টে আমি যেটা, আমি জানি না এবার নতুন গভর্নমেন্ট নতুন কোশ্চেন কি করবে, তবে যদি স্ট্যান্ডার্ডাইজড কোশ্চেন করে তাহলে ডাইরেক্ট কোশ্চেন খুব একটা পাবো বলে আমাদের মনে হয় না। হ্যাঁ, একান্তই যে সবই বাজে কোশ্চেন দেবে তা নয়, বাট তোমরা কিন্তু এইবারের পরীক্ষাতে, এটা আমি কাউকে ভয় দেখাচ্ছি না, কেউ কিন্তু এটা ভেবো না যে কোশ্চেন খুব ইজি আসবে। ঠিক আছে? না, আমার দেখা হয়নি শুভম, দেখে নেব কেমন এসছে কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন কিন্তু ইজি আসবে। দাও, দিয়ে দাও। কোশ্চেন যে ইজি আসবে এমনটা কিন্তু একদমই এক্সপেক্ট করবে না কেউ। তাই পরীক্ষার আগে, এবার এটার একটা সিম্পল কথাও আমি তোমাদেরকে এটাই বলতে পারি, যে এইরকমও আবার ভাববে না যে আমি এখন অনেক পড়বো এবং তারপরে গিয়ে আমি পারবো না। আচ্ছা, আর কিছু নেই তো? আমি তাহলে রেকর্ডটা অফ করে নিচ্ছি।